ওকে, সো আমি এই ড্যাশবোর্ডে চলে আসব। যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন তাদের এই ড্যাশবোর্ড চলে এসেছে অলরেডি। আর যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা একটুখানি যে কোনো মেল আইডি দিয়ে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, এই ড্যাশবোর্ডে চলে আসবে। ঠিক আছে, একদম নর্মাল প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। ওকে, আমি একটু কুইক রিক্যাপ করে দিই। যেমন মেন হচ্ছে এই প্যানেলটা, এই এত কিছু দেখতে হবে না, এই ডান দিকে এত কিছু দেখলে মাথা ঘেটে যাবে। মেন হচ্ছে এই বাদিকের প্যানেল। এই বাদিকের প্যানেল ধরে ধরে যদি এগোন সব পর 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 চলে আসবে। এটা হচ্ছে মেনু বাটন, এখানে ক্লিক করলে মেনু ওপেন হবে, আবার ক্লিক করলে মেনুটা ক্লোজ হয়ে যাবে। সো মেনুর মধ্যে কি কি থাকে, আমি রিসেন্টলি যা যা ডিজাইন বানিয়েছি সেগুলো থাকবে, আর ট্র্যাশ থাকবে, মানে রিসাইকেল বিন বলে আমরা যেটা জানি। এখান থেকে আমি যদি কোনো এই সিলেক্ট করে যদি ডিলিট করে দিই, এটা কোথায় চলে যাবে, ট্র্যাশে চলে যাবে। আমি একটু দেখিয়ে দিই। মনে করুন এই যে কালকের এইটা যে আমরা ক্লিক করেছিলাম, এটা জাস্ট সিলেক্ট করলাম, এই যে ডিলিটে ক্লিক করব, মুভ টু ট্র্যাশ। এবার যদি আমি ট্র্যাশে ক্লিক করি, এই দেখুন ট্র্যাশে চলে এসেছে। আবার এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে রিস্টোরে ক্লিক করে দেবেন, আবার চলে আসবে আপনার রিসেন্ট ডিজাইন। ঠিক আছে, সো এই মেনু বাটনের মধ্যে বা মেনু বারের মধ্যে সেরকম কিছু দরকার পড়বে না আমাদের, এটা আমরা অলওয়েজ ক্লোজ করে রাখবো। মেইন বাটন হচ্ছে আমাদের এই ক্রিয়েট বাটন। এর মধ্যে কি থাকবে, আমরা যখন ডিজাইন করব আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ প্রয়োজন হবে। সেই ব্ল্যাঙ্ক পেজে যাওয়ার রাস্তা হচ্ছে এই ক্রিয়েট বাটন। সেই ব্ল্যাঙ্ক পেজে যাওয়ার রাস্তা হচ্ছে ক্রিয়েট বাটন। এখানে ক্লিক করব, যা আমার মাথায় আসছে, মনে করুন আমি বিজনেস কার্ড ডিজাইন করব, আমি এখানে বিজনেস কার্ড লিখে সার্চ করব। যাবতীয় যা যা বিজনেস কার্ড হয় সমস্ত বিজনেস কার্ড এখানে চলে আসবে। যেমন এটা বিজনেস কার্ডের ল্যান্ডস্কেপ, এটা পোর্ট্রেট। আমি যদি এখানে ক্লিক করি, পাশের ট্যাবে আমার বিজনেস কার্ডের সাইজ ওপেন হয়ে চলে আসবে। ঠিক আছে, আমার বিজনেস কার্ডের সাইজ ওপেন হয়ে চলে আসবে। সো এই আর কিছুই না। এখানে যদি মনে করুন আমি ইনস্টাগ্রামের জন্য কোনো ডিজাইন করব, জাস্ট ইনস্টাগ্রাম লিখে সার্চ করব। ইনস্টাগ্রামে যা যা রিলেটেড সাইজ রয়েছে, যেমন এই যে ইনস্টাগ্রাম পোস্টের 3:4, 1080x1440 পিক্সেলের সাইজ, তারপরে 4:5 এর যে ইনস্টাগ্রাম পোস্টের 1080x1350, তারপরে স্কোয়ার, যে কোনো একটা, মনে করুন আমি স্কোয়ারে ডিজাইন করব, ক্লিক করব, পাশের ট্যাবে ওপেন হয়ে যাবে। ব্যাস, এবার আমি আমার মতো এখানে ডিজাইন করব, ব্ল্যাঙ্ক পেজ। ওকে, সো আমার আর্টবোর্ড নেওয়ার দরজা হচ্ছে এটা ক্রিয়েট। এখানে ক্লিক করব, আমার যা প্রয়োজন এখানে আমি সার্চ করব, সেই রিলেটেবল সাইজ গুলো চলে আসবে। মনে করুন থাম্বনেল, আমি থাম্বনেল সার্চ করি, যেই থাম্বনেল সার্চ করবো তখন থাম্বনেলের সাইজ চলে আসছে ইউটিউব থাম্বনেল। আমি যদি ইউটিউব লিখি, ইউটিউব রিলেটেড সমস্ত সাইজ এখানে চলে আসবে। সো আমার যা প্রয়োজন, আমি যদি A4 লিখি, A4 পেজের যে সমস্ত ডকুমেন্ট ডিজাইন হয়, এই যে ডকুমেন্ট পোর্ট্রেট, এই যে A4 পোর্ট্রেট, এখানে জাস্ট ক্লিক করব, আমার পাশের পেজ ওপেন হয়ে যাবে। যা মনে হবে, তাতে কি হচ্ছে, আমাদের ক্যানভা অনেক সহজ করে দিয়েছে। তা না হলে কি হতো, আমাকে গুগলে গিয়ে সার্চ করতে হতো A4 ডকুমেন্ট বানানোর জন্য এই উইথ কত আর হাইট কত, এটা আমাকে গুগলে গিয়ে সার্চ করতে হতো যে A4 এর উইথ কত আর হাইট কত। তখন সেটাকে কপি করে এনে আবার সফটওয়্যারের মধ্যে পেস্ট করতে হতো, দেন এরকম পেজ তৈরি হতো। বাট ক্যানভা এক্ষেত্রে আমাদের অনেক সময় বাঁচিয়ে দিয়েছে। কি করেছে, আগে থাকতেই এই সাইজগুলো আমাদের বানিয়ে রেখে দিয়েছে। ওকে, আচ্ছা, এবার আমি হোমের মধ্যে থাকি। এই যে হোম ট্যাব, হোমের মধ্যে ক্লিক করলে এই প্যানেলটা আপনারা দেখতে পাবেন। যদি প্রজেক্টসে ক্লিক করি, দেখুন এই প্যানেল পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি আমি হোমে ক্লিক করি, দেখুন প্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে। সো হোমের মধ্যে অনেক কিছু থাকে। কি কি থাকে, প্রথমে যদি এই সেকশনটা দেখি, এখানে 3টে ফিল্টার রয়েছে। এগুলো হচ্ছে ফিল্টার। ফিল্টারটা কার জন্য, এই সার্চ বারটার জন্য। আমি যদি ইওর ডিজাইনসে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখুন আমার সার্চ বারটা বড় হয়ে গেল। এবার এখানে আমি আমার এই যা যা ডিজাইনের, দেখি একটা নাম, এই মনে করুন এই যে হোয়াইট অ্যান্ড গ্রিন বলে একটা ফাইল নেম রয়েছে, আমি এটা যদি এখানে টাইপ করি হোয়াইট অ্যান্ড
গ্রেন, যেই সার্চ করেছি এ দেখো চলে এসছে। ওকে, সো ইওর ডিজাইন মানে আমি যা যা ডিজাইন বানিয়েছি সেই ডিজাইন গুলোকে সহজে খুঁজে পাওয়ার জন্য এই ফিল্টারটা, আমি এখানে জাস্ট ফাইল নেমটা সার্চ করব, আমার সেই ডিজাইন সামনে চলে আসবে। ঠিক আছে, এটা আর কিছুই না। দেন আসছি টেমপ্লেটস। টেমপ্লেটস এর ফিল্টারে যেই ক্লিক করব নিচে কিছু আগে থেকে বানানো ডিজাইন আমার সামনে চলে আসবে। যেটা আমি বলেছিলাম যে টেমপ্লেট কি জিনিস, টেমপ্লেট হচ্ছে আগে থেকে বানানো কোনো ডিজাইন যেটা আমরা এডিট করে নিজেদের কন্টেন্ট বসাতে পারবো, নিজেদের মতো করে পুনরায় এডিট করতে পারবো, সেগুলো হচ্ছে টেমপ্লেট। ঠিক আছে, এটা অনেকের নতুন শব্দ হতে পারে। সো টেমপ্লেট হচ্ছে আগে থেকে বানানো কোনো ডিজাইন যেটাকে আমরা পুনরায় আবার এডিট করে আমাদের নিজেদের মতো করে বানিয়ে নিতে পারবো। এখানে আমি আমার কন্টেন্ট দিতে পারবো, এখানে আমি আমার ছবি বসাতে পারবো। ঠিক আছে, সো সেগুলো হচ্ছে টেমপ্লেট। এবার এই টেমপ্লেটের মধ্যে মনে করুন আমি সার্চ করি ইনস্টাগ্রাম, সরি, দিয়ে যদি এন্টার করি, এই দেখুন ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য কত আমার টেমপ্লেট চলে এসছে। আমি যদি এখানে ইনস্টাগ্রাম পোস্ট লিখি, দেখুন ইনস্টাগ্রাম পোস্ট চলে এসছে কত ধরনের। এগুলো এবার ক্লিক করলেই আমি এখানে এডিট করতে পারবো। বাট একটা ডিসক্লেমার দিয়েছিলাম আমি কালকে, আবার আজকেও দিয়ে দিই, এই সমস্ত টেমপ্লেট কিন্তু কেউ এডিট করবেন না, কারণ এগুলো কিভাবে বানায় সেগুলো আমরা শিখতে এসেছি, এগুলো এডিট করতে আসিনি আমরা। ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে টেমপ্লেট ফিল্টার। এটা হচ্ছে ক্যানভা এআই। ক্যানভা এআইটা কি জিনিস, সেটা হচ্ছে চ্যাট জিপিটি, জেমিনি যেরকম তেমনই সেম, শুধু এর এআইটা এখনো সেইভাবে স্ট্রং হয়ে পারেনি, সেরকম ভাবে এখনো ট্রেন হয়নি যে এই চ্যাট জিপিটি জেমিনির মতো রেজাল্ট দেবে। বাট আপাতত এটা একটা ক্যানভার এআই ফিচার এসছে ডিরেক্ট, সো এটা এক্সপ্লোর করে দেখতে পারেন আপনারা, আমি এখন যাচ্ছি না এখানে। দেন হোম ট্যাবের মধ্যে, এটা এখন আমরা কোথায় দেখলাম, হোম ট্যাবের মধ্যেই দেখলাম। দেন হোম ট্যাবের মধ্যে কিছু কালারিং সার্কেল দেখতে পাচ্ছে, যার নাম রয়েছে যে ইনস্টাগ্রাম পোস্ট, এডুকেশন শিট, ডক, হোয়াইট বোর্ড। এগুলো কি, এগুলো এক একটা শর্টকাট, এগুলো এক একটা শর্টকাট। আমি যদি এই ইনস্টাগ্রাম পোস্টের এই স্কোয়ারে ক্লিক করি, দেখুন ডিরেক্ট একটা হোয়াইট ব্ল্যাঙ্ক পেজে চলে যাচ্ছে। আমাকে গিয়ে যেটা এই ক্রিয়েটের মধ্যে এসে সার্চ করতে হচ্ছিল ইনস্টাগ্রাম বলে, এই যে এখানে এবার ক্লিক করছিলাম স্কোয়ারে, তারপরে এই পেজটা ওপেন হচ্ছিল। বাট এই জায়গায় একটা শর্টকাট ক্রিয়েট করা আছে ইনস্টাগ্রাম পোস্টের স্কোয়ারে, সেই সবকটাই হচ্ছে শর্টকাট। আমি যদি সোশ্যাল মিডিয়ায় ক্লিক করি, এই দেখুন কিছু পপুলার সোশ্যাল মিডিয়ার সাইজ অটোমেটিক্যালি দিয়ে রেখেছে। ঠিক আছে, তো এগুলো এক একটা শর্টকাট, আর কিছুই না। দেন এই তিনটে যে সার্কেল রয়েছে, এই তিনটে সার্কেলের আপনার, সরি একটু গলার অবস্থা খারাপ, ঠান্ডা লেগে রয়েছে। একটা হচ্ছে কাস্টম সাইজ। কাস্টম সাইজটা কি জিনিস, কাস্টম সাইজটা হচ্ছে মনে করুন এইগুলো যখন আমরা সার্চ করছি আগে থেকে তো আমাদের একটা সাইজ দিয়ে দিচ্ছে, 1080 ইন্টু 1080, 1080 ইন্টু 1350, এগুলো দিয়ে দিচ্ছে আগে থেকে সাইজ। বাট ক্লায়েন্ট আমাকে বললো 800x500 পিক্সেলের একটা ডিজাইন করে দিতে, তখন কি করব, তখন এই কাস্টমাইজ, এই কাস্টম সাইজে ক্লিক করব, উইথের জায়গায় আমি মনে করুন 500x800 দিয়ে পিক্সেল বলেছে, পিক্সেলে সেট করে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলেই 500x800 সাইজের একটা ডিজাইন আমরা করে ফেলতে পারবো। তার মানে কাস্টম মানে আমি আমার মতো সাইজ এখানে দিতে পারবো। ঠিক আছে, দেন আসছে আপলোড। আপলোডটা কিছুই না, আমরা যাবতীয় যা কিছু ইমেজ বলুন, তারপরে যা ফাইল বলুন এখান থেকে আপলোড করতে পারবো। বাট এটা আমরা খুব বেশি ইউজ করব না, আমরা কোথা থেকে আপলোড করব সেটা আজকে দেখবো। আর এই যে মোর, মোর বাটনটা কি জিনিস, এই যে মোরে যদি ক্লিক করি, যে উইন্ডোটা ওপেন হচ্ছে এই ক্রিয়েট বাটনে ক্লিক করলেও সেই সেম উইন্ডো ওপেন হবে। ঠিক আছে, সো এই মোর আর ক্রিয়েট এই দুটো সেম একই বাটন। ঠিক আছে, আর হোম ট্যাবের মধ্যে রিসেন্ট ডিজাইন, যা যা আমি ডিজাইন করেছি সেগুলো এখানে থাকবে। আচ্ছা প্রজেক্টস, প্রজেক্টস এর মধ্যে কি থাকবে, প্রজেক্টস এর মধ্যে আমি যা যা ফোল্ডার ক্রিয়েট করেছি সে সমস্ত ফোল্ডার থাকবে, যা যা ডিজাইন বানিয়েছি সেই সমস্ত ডিজাইন থাকবে।
যা যা ইমেজ আপলোড করেছি সে সমস্ত ইমেজ থাকবে, আর এখানে একটা ভিডিও বলে থাকে, আমি আমার এই যে এখানে একটা ভিডিওস বলে থাকবে, আমি যা যা ভিডিও আপলোড করব সব এখানে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রজেক্টস, আর কিছু না। টেমপ্লেটস দেখে নিই। টেমপ্লেটস কি জিনিস একটু আগে বলেছি, যে আগে থেকে বানানো যে সমস্ত ডিজাইন আমরা পুনরায় এডিট করে আমাদের মতো করে কন্টেন্ট বসাতে পারবো, সেগুলো হচ্ছে টেমপ্লেট। ব্র্যান্ড, ব্র্যান্ড এটা আমাদের খুব বেশি কাজে লাগবে না, এখানে হচ্ছে আগে থেকে কিছু ওই ব্র্যান্ডের কালার, ব্র্যান্ডের লোগো সেভ করে রাখা যায়, এগুলো আর আমাদের সেরকম প্রয়োজন পড়বে না। অ্যাপস কি জিনিস? অ্যাপস হচ্ছে ক্যানভার মধ্যে কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলো আমাদের ডিজাইন প্রসেসকে আরো ইজি করতে, ডিজাইনকে আরো স্টানিং বানাতে সাহায্য করে। যেমন সরি ওয়েট, একটু আমি জল খেয়ে নিই। যেমন আমাদের মোবাইল ফোনে প্লে স্টোর থাকে, আইফোনে অ্যাপ স্টোর থাকে, ওখানে কি পাওয়া যায়? বিভিন্ন অ্যাপস পাওয়া যায়, মিলিয়ন্স অফ অ্যাপস। আমরা ওগুলোকে কি করি, আমাদের যা অ্যাপস প্রয়োজন হয় সেগুলোকে সার্চ করে ইউজ করি। সব অ্যাপস আমরা ইউজ করতে পারি না, সেই রকমই এইটা মনে করুন আমাদের ক্যানভার ভেতরের প্লে স্টোর। এখানে আমরা যে অ্যাপ আমাদের ডিজাইনের জন্য প্রয়োজন হবে সেই অ্যাপ সার্চ করে আমরা ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। আমি চিন্তা নেই, আমি যখন প্র্যাকটিক্যালি ক্লাস করাবো তখন দেখিয়ে দেবো। ওকে, আর এই ক্লাস ওয়ার্ক শেষে এর মধ্যে কিছুই থাকে না, আমি কিছু ক্লাস এই হোমওয়ার্ক আপনাদের অ্যাসাইন করে দিতে পারবো, যেগুলো আপনারা হোমওয়ার্ক জমা দিতে পারবেন, বাট এটা একটা হেক্টিক ব্যাপার। আপনাদের কাছে মেল যাবে, সেই মেলে গিয়ে ক্লিক করে আবার এখানে আসো। তো এইভাবে হোমওয়ার্ক না, আপনাদের যেভাবে আমি হোমওয়ার্ক দেব ওই প্রসেস ফলো করলেই হবে, এইখানে আমি হোমওয়ার্ক দেবো না, এটা হেক্টিক হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল কালকের ক্লাস। আজকের ক্লাসটা ভীষণ ভাইটাল একটা ক্লাস, সবাই মন দিয়ে করবেন। এইটা যদি মিস করে যান তাহলে কিন্তু ক্যানভার কোন টুল দিয়ে কি কাজ করা যায় সব মিস করে যাবেন। ঠিক আছে, আচ্ছা, ক্যানভার টুলের যে জায়গাটা সেটা আমরা কোথায় পাবো? এই সমস্ত জায়গায় পাবো না, এই ড্যাশবোর্ডে পাবো না, এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা ক্যানভার টুল পাবো না, কোথায় পাবো? এই ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে যে কোনো একটা পেজ সাইজ নিয়ে নেব। আমি এই ইনস্টাগ্রাম পেজে, ইনস্টাগ্রামের যে স্কোয়ার সাইজটা আছে ওটাই নিয়ে নিই। ইনস্টাগ্রাম এই স্কোয়ার সাইজটা, এটাই ক্লিক করি। ক্লিক করতেই আমি আমাদের যে ব্ল্যাঙ্ক পেজ, সেই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে চলে এলাম। এইবারে এই যে বাঁদিকে যাবতীয় যা যা জিনিস রয়েছে, এইখানে আরো টুল চলে আসবে। এখন এখানে টুল কিচ্ছু নেই, এখানে টুল চলে আসবে, সব আমি দেখাবো কি করে আমরা টুল প্যানেলটাকে অ্যাক্টিভ করব, সবকিছু আমরা এখানে দেখে নেব। ঠিক আছে, ওকে, এবার আমি আস্তে আস্তে শুরু করি। প্রথমে আমি এই যে লম্বা একটা কালারিং বার রয়েছে, এই বারের কোথায় কি রয়েছে এটা আমি দেখিয়ে দিই। এখানে একটা সেই ওপেন মেনু, যে মেনু বাটন আমরা দেখে এসেছিলাম, সেই মেনু, এটাকে আমরা ক্লোজ করে দিই, এটা আমাদের লাগবে না। দেন আসছি ফাইল। ফাইলের এখান থেকে এই আপলোড করা যায়, তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন, যাবতীয় অনেক কিছু করা যায়, এটা আমাদের এখন প্রয়োজন হবে না, যখন প্রয়োজন হবে দেখে নেবো, এটা খুব বেশি আপাতত প্রয়োজন পড়বে না। রিসাইজ কি জিনিস? রিসাইজ হচ্ছে, মনে করুন আপনি ভুল করে এই একটা পেজ সাইজে ডিজাইন করে ফেলেছেন। আমি জাস্ট একটা উদাহরণ দেখাই। মনে করুন আপনি একটা ডিজাইন করে, আমি এই সমস্ত দেখাবো, আমি কি করে কি করছি সব দেখাবো, চাপ নেই। মনে করুন আপনি একটা ডিজাইন করে ফেলেছেন, এইবার আপনার এটা করার কথা ছিল এরকম পোর্ট্রেট সাইজে লম্বা, বাট আপনি করে ফেলেছেন চৌকো, স্কোয়ারে। তখন কি করবেন, এটা এই সাইজটাই আপনাকে রিসাইজ করতে হবে। কি করে করবেন? এই যে সোজা রিসাইজে চলে যাবেন, যাওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে কাস্টম সাইজ। কাস্টম সাইজে ক্লিক করলাম। এবার আমি অ্যাকচুয়াল এই পেজের যে সাইজটা সেটা দেখতে পাচ্ছি, 1080 ইন্টু 1080। আমার মনে করুন 1080 ইন্টু 1350 লাগবে, পোর্ট্রেট। দিলাম, দেওয়ার পরে এই যে একটা চেক বক্স আছে, এই চেক বক্সটাকে অন করব। যেই অন করলাম দেখুন অটোমেটিক্যালি আমাকে পোর্ট্রেট ডিটেক্ট করে নিয়েছে। উইথ 1080, হাইট আমার 1350, আর ইউনিট যেমন আছে তেমন। এইবার এই চেক বক্সটা যদি অন না করেন আপনি কিন্তু এই দুটো বাটন অ্যাক্টিভ পাবেন না। ঠিক আছে, আমাকে কি করতে হবে,
এই চেকবক্সটা অন করতে হবে, তবে আমি এই বাটন দুটো অ্যাক্টিভ পাবো। এইবার আসি এই বাটন দুটোর কাজ কি। কপি অ্যান্ড রিসাইজ বলে একটা বাটন রয়েছে, আর একটা রয়েছে রিসাইজ দিস ডিজাইন। দুটোর মানে আমরা দেখে নিই। কপি অ্যান্ড রিসাইজে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, এই সাইজটাই রিসাইজ হয়ে এরকম লম্বাটে ধরনের হয়ে পাশের ট্যাবে ওপেন হবে। আমি একটু ক্লিক করি, এই যে রিসাইজ হচ্ছে, আমি উপরের বাটনটাই ক্লিক করেছি। এবার চলে এসছে ওপেন 1080x1350। এটা কত ছিল? 1080x1080। আমরা এটাকে রিসাইজ করে কত বানিয়েছি? 1080x1350। যেই ওপেনে ক্লিক করব পাশের ট্যাবে গিয়ে ওপেন হলো। এখন সেম ডিজাইন পাশের ট্যাবে গিয়ে ওপেন হলো পোর্ট্রেটে। আগের পেজটা যেমন ছিল তেমনই আছে। ওকে, আগের পেজটা যেমন ছিল তেমনই আছে, কিচ্ছু ঘাটেনি। পাশের ট্যাবে রিসাইজ হয়ে ওপেন হয়ে গিয়েছে। চলে যাই আবার দেখে নিই। এই যে একটা স্কোয়ার সাইজ, এই স্কোয়ার সাইজটা মনে করুন আপনি পোর্ট্রেটে বানাবেন বা অন্য সাইজ বানাবেন, তার জন্য রিসাইজ করতে হবে। আমি রিসাইজে চলে যাব। যাওয়ার পরে এই নিচে একটা কাস্টম সাইজ, ভালো করে লক্ষ্য করেন, রিসাইজ নিয়ে কাস্টম সাইজ ক্লিক করার পরে অ্যাকচুয়াল সাইজটা আমাকে দেখাবে। আমি কি করব, এখান থেকে মনে করুন 1080x1350 আমার প্রয়োজন, রিসাইজ করতে হবে। করলাম, করার পরে এই চেক বক্সটা অন করব, করে দিলাম। চেক বক্সটা অন করার সাথে সাথে ডিটেক্ট করে নিল এটা একটা স্কোয়ার পেজ নাকি পোর্ট্রেট পেজ নাকি ল্যান্ডস্কেপ পেজ। এটা একটা পোর্ট্রেট পেজ, সেটা ডিটেক্ট করে নিয়েছে। এবার কি করব, আমরা কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করেছিলাম, এটার কাজ কি? পাশের ট্যাবে ওপেন করা। এই ডিজাইনটা যেমন আছে তেমন ঠিকঠাক রেখে পাশের ট্যাবে ওপেন করা, কপি অ্যান্ড রিসাইজের কাজ। আর রিসাইজ দিস ডিজাইনের কাজ কি? এই পেজেই এটাকে রিসাইজ করে দেবে, মানে এই ডিজাইনের পেজটাকেই ঘেটে দেবে। আমি যদি রিসাইজ দিস ডিজাইনে এবার ক্লিক করি, এই দেখুন এই পেজটাই আমার চেঞ্জ হয়ে গেল, রিসাইজ দিস ডিজাইন। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। আচ্ছা, সো ফাইল গেল, রিসাইজ গেল, এবার আসছি এই জায়গাটা। এটা কি? এটা আমাদের খুব বেশি কাজে লাগবে না। এডিটিং মোড আমরা অন করে যদি রাখি তাহলে আমরা এই ডিজাইন এডিট করতে পারবো। এই কমেন্টিং মানে শুধু কমেন্ট করা যাবে, ভিউইং মানে শুধুই এটা ভিউ করা যাবে, এগুলো খুব বেশি প্রয়োজন হবে না। আর এটা কি? এটা হচ্ছে রিডু আনডু, মানে কন্ট্রোল জেড যেটা আমরা বলি, এটাকে যদি এখানে নিয়ে আসি আবার যদি এই আন্ডুতে ক্লিক করি আবার চলে যাবে, মানে এগুলো আমাদের কাজে লাগবে না। এটা হচ্ছে রিডু আন্ডু, এই আবার ক্লিক করলে এখানে চলে যাবে, আবার আন্ডুতে ক্লিক করলে মানে আগের স্টেটে ফিরে যাবে। ঠিক আছে, যেহেতু এগুলো আমাদের খুব বেশি লাগবে না। আর যেহেতু আর এটা একটা আমাদের সাইন, এই যে টিক মার্ক দেখাচ্ছে মানে আমি এখন যা ডিজাইন করছি অটোমেটিক্যালি সেভ হচ্ছে। এটা যদি এরর দেখায় তার মানে আমার ডিজাইন অটোমেটিক্যালি সেভ হচ্ছে না। যেহেতু ক্যানভা একটা ওয়েব বেস সফটওয়্যার, এটা ক্লাউডে সেভ হয়। ঠিক আছে, সো আমি যতক্ষণ দেখবেন এই যে আইকনটার মধ্যে একটা চেক বক্স বা টিক মার্ক রয়েছে ততক্ষণ বুঝবেন যে আপনার ডিজাইন অটোমেটিক্যালি সেভ হচ্ছে। আপনার যদি এই ট্যাব আপনি ভুল করে কেটেও ফেলেন, আপনি রিসেন্ট ডিজাইনে গিয়ে ওপেন করবেন, যেই পোর্শনে আপনি ট্যাব ক্লোজ করে ফেলেছিলেন সেই পোর্শন থেকেই আবার ফিরে পাবেন। ডিজাইন সেভ করতে হয় না এখানে বারবার। ঠিক আছে, এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে যায়, সেই কারণে এই আইকনটা। এটা যদি এরর থাকে তাহলে বুঝবেন আপনার নেটওয়ার্ক ইস্যু আছে বা সার্ভারের প্রবলেম আছে, আপনার ডিজাইন সেভ হচ্ছে না। যতক্ষণ এটা থাকবে ততক্ষণ ভাববেন আপনার ডিজাইন সেভ আছে। ঠিক আছে, আচ্ছা, দেন আমি এই বারের এইখানে চলে আসি। এখানে অ্যাড এ হেডিং বলে একটা জায়গা রয়েছে, এখানে আমরা কি করতে পারবো, এই ডিজাইনের নাম দিতে পারবো। মনে করুন আমি একটা এই ফাইলের নাম দিই ক্যানভা 3+A2, এরকম কিছু একটা। সো কি হলো, আমার এই ডিজাইনের একটা ফাইল নেম তৈরি হয়ে গেল। এবার যা আমি ডাউনলোড করব সব এই ফাইল নেমেই ডাউনলোড হবে। ঠিক আছে, আচ্ছা, এটা কি? এটা হচ্ছে আমার প্রোফাইল আইকন, এটা কিচ্ছু না, এটা জাস্ট আমার প্রোফাইলটা। আর এটা অ্যানালিটিক্স, আমরা যদি ডিজাইন কাউকে শেয়ার করি, কে দেখলো কতক্ষণ দেখলো এইসব এখান থেকে বোঝা যায়। আর এটা কমেন্ট আইকন, এসব লাগবে না আমাদের। মেন যেটা লাগবে সেটা হচ্ছে শেয়ার, মানে ডিজাইনটাকে ডাউনলোড করা। কি করে ডাউনলোড করব? এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে এই যে একটা ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি,
ডাউনলোডে ক্লিক করব। করার পরে এখান থেকে আমি ফাইল টাইপ চুজ করতে পারবো যে আমার কোন ফাইল টাইপে ডাউনলোড করব, পিএনজি তে, জেপিজি তে, পিডিএফ এ, এসভিজি তে নাকি জিআইএফ এ কিসে ডাউনলোড করব সেটা আমরা করতে পারবো। সো আমি এখান থেকে মনে করুন এই যে শেয়ারে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করি, আমি এটা পিএনজি তেই ডাউনলোড করব। পিএনজি আমি এখান থেকে সিলেক্ট করেছি, করে এবার ডাউনলোডে ক্লিক করি। যে ডাউনলোডে ক্লিক করলাম, এই দেখুন আমার ডিজাইন ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমি এটা যদি ক্লিক করি, আমার ডিজাইন ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে। সো এই শেয়ার বাটনটা এই কারণে গুরুত্বপূর্ণ, আমাদের সব সময় ডিজাইন ডাউনলোড করতে গিয়ে এই শেয়ার বাটনটা কাজে লাগবে। আরো একবার দেখিয়ে দিই, এই যে শেয়ার, ডাউনলোড, এখান থেকে ফাইল টাইপ চুজ করব, পিএনজি নাকি জেপিজি, আমি পিএনজি চুজ করছি, চুজ করে এই ডাউনলোডে ক্লিক করে দেবো, আমার এই ডিজাইন ডাউনলোড হয়ে যাবে। ওকে, আর এটা এই আপনাদের অ্যাসাইন থাকবে না, যেহেতু আমার এটা টিচার অ্যাকাউন্ট, সেই কারণে এটা দেখাচ্ছে, আপনাদের অন্য দেখাবে, ঠিক আছে, যে এইটার প্রয়োজন পড়বে না। সো আপনাদের শেয়ার অবধি দরকার পড়বে। সো আমরা এই কর্নার থেকে এই কর্নার অবধি যা যা ছিল সব আমরা দেখতে পেয়ে গেছি, সবকিছু জেনে নিয়েছি, ঠিক আছে। এই যে ওপরের কালারিং বারটা, এই বারটা আমরা আজকে কমপ্লিট করে নিলাম। ক্লিয়ার প্রত্যেকে? সো আমরা এই ওপরের বারটা দেখে নিয়েছি। আর রিসাইজটা আরেকজন বলছিলেন দেখাতে, এই যে রিসাইজে ক্লিক করি, রিসাইজে ক্লিক করার পরে কাস্টম সাইজ, কাস্টম সাইজের পরে আমি এটাকে মনে করুন আবার স্কোয়ারে করব, 1080 ইন্টু 1080 দিয়ে আমি চেক বক্সটা অন করব। অন করার পরে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। তারপরে কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করলে পাশের ট্যাবে ওপেন হবে, রিসাইজ দিস ডিজাইনে ক্লিক করলে এই ট্যাবের মধ্যেই এই ডিজাইনটাই চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, ব্যাস আর কিছু না। এবার আমরা এই বাদিকের প্যানেল ধরে ধরে এগিয়ে যাই। প্রথমে আসছে ডিজাইন, আমরা এই সব পরপর পরপর চলে আসবো, ঠিক আছে, একটা একটা করে। আমি এটাই ক্লিক করতে থাকবো, দেখবেন এই প্যানেল চেঞ্জ হবে, এটা ক্লিক করতে থাকবো, এই প্যানেল চেঞ্জ হবে, ঠিক আছে। সো আমি উপরের ট্যাবে ডিজাইন ট্যাবে চলে যাই। ডিজাইন ট্যাবে ক্লিক করার পর এইখানে কিছু আমি ডিজাইন দেখতে পাচ্ছি স্কোয়ারে। আমার যে পেজ সাইজ, সেই পেজ সাইজের কিছু আগে থেকে বানানো ডিজাইন দেখতে পাচ্ছি, যেগুলোকে আমরা কি বলছি, টেমপ্লেট, যেগুলোকে আমরা কি বলছি, টেমপ্লেট। আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে চলে আসবে ডিজাইন। এবার আমি এটা কি করব, আমার মতো করে কন্টেন্ট চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। বাট এসব আমরা করবো না, যা সব এইসব মুভ করতে পারবো, সবকিছু এডিট করতে পারবো আমরা, বাট এসব আমরা করবো না। কেন করবো না? কারণ আমরা এখন প্রত্যেকেই বিগিনার, এগুলো যদি করতে যাই আমাদের আর ডিজাইন শেখা হবে না। সো আমরা এসব এডিট করা শিখতে আসিনি, আমরা এগুলো কি করে বানাই সেটা শিখতে এসেছি, ঠিক আছে। সো এই ডিজাইনের মধ্যে এখনই কিছু কারুকার্য করার দরকার নেই, হ্যাঁ দেখতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এগুলো কিন্তু কেউ ইউজ করবেন না এখনই, কারণ এগুলো আমাদের বানানো শিখতে হবে, ঠিক আছে। এগুলো কেউ ইউজ করবেন না, এগুলো হচ্ছে টেমপ্লেট। দেন আমি চলে যাই এলিমেন্টস ট্যাব। এলিমেন্টস ট্যাবের মধ্যে আমার এবার এই প্যানেলটা ভীষণ একটা ইম্পর্টেন্ট প্যানেল। সব সময় দেখবেন যখনই আপনি ক্যানভা ইউজ করছেন, আপনাকে এই এলিমেন্টস ট্যাবের মধ্যে আসতেই হবে, এই এলিমেন্টস ট্যাবের মধ্যে আপনাকে আসতেই হবে। সো চলুন আমরা একটুখানি এই এলিমেন্টস ট্যাবটাকে চিনে নিই। এলিমেন্টস ট্যাবের মধ্যে আমাকে কিছু একটা সার্চ বার দিয়েছে, এই সার্চ বারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সার্চ বার ক্যানভার মধ্যে। মনে করুন আমার এই ডিজাইনের মধ্যে কোনো একটা ছবি প্রয়োজন বা কোনো একটা পিএনজি প্রয়োজন, মনে করুন আমার ম্যানের পিএনজি প্রয়োজন, একটা মানুষের ছবি প্রয়োজন। আমি এখানে জাস্ট লিখবো ম্যান, লিখে এন্টার করব। যেই ম্যান লিখে এন্টার করলাম, আমার সামনে কিছু জিনিস ওপেন হয়ে গেল। কি কি জিনিস ওপেন হলো ভালো করে দেখবেন। এখানে অল বলে একটা জায়গা রয়েছে, তারপর গ্রাফিক্স, ফটোজ, ভিডিওস, ফ্রেমস এন্ড আরো বাকি অনেক কিছু রয়েছে। সেই সেম জিনিস দেখুন এখানেও রয়েছে, গ্রাফিক্স, ফটোজ, ভিডিওস, ফ্রেমস, মকআপস, অডিও, প্রচুর জিনিস রয়েছে। সো আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন হচ্ছে ম্যানের রিয়েল ফটো। তাহলে আমি রিয়েল ফটো কোথায় পাবো? এই যে ফটোজ, ফটোসে গিয়ে যেই আমি সি অলে ক্লিক করব, দেখুন প্রচুর ছবি আমার সামনে চলে এসছে, মিলিয়নস অফ ইমেজ, প্রচুর ছবি। আমার যেটা প্রয়োজন আমি এখান থেকে ক্লিক করব, আমার ডিজাইনে চলে আসবে। যেটা প্রয়োজন আমি জাস্ট ক্লিক করব, আমার ডিজাইনে চলে আসবে।
আর এগুলো প্রত্যেকটা হচ্ছে কপিরাইট ফ্রি, একটার জন্য আপনাদের কোনো কপিরাইটের ইস্যু থাকবে না। তাহলে এই সার্চ বারটা কিভাবে কাজ করছে আমাদের? এতদিন অন্য কোথাও অন্য কোনো সফটওয়্যারে যখন আমরা ডিজাইন করতাম, আমাদের কি করতে হতো, এই ধরনের ছবি আনার জন্য সোজা চলে যেতে হতো গুগলে। গুগলে গিয়ে আমরা সার্চ করতাম ম্যান পিএনজি, ওমেন পিএনজি, ডগ, ক্যাট, যা যা ছবি প্রয়োজন হতো আমরা ডিরেক্ট গুগলে গিয়ে সার্চ করতাম। এভাবে গিয়ে এখানে ম্যান পিএনজি লিখতাম, নিয়ে এখানে আসতাম, বা এই ফ্রি পিক এইসবের মতো কোনো ওয়েবসাইটে যেতাম, গিয়ে ডাউনলোড করতাম, নিয়ে সেটা আবার সেই ডিজাইন সফটওয়্যারে নিয়ে এসে আমরা ইউজ করতাম। বাট ক্যানভা কি করেছে, একটা সার্চ বার দিয়ে দিয়েছে এলিমেন্টস এর মধ্যে, যেখানে আমরা গুগলে গিয়ে সার্চ করছি সেই সার্চ বারটা আমরা এলিমেন্টের মধ্যে পেয়ে যাচ্ছি, ক্যানভার মধ্যেই পেয়ে যাচ্ছি। তার মানে কি, এটা মনে করুন ক্যানভার মধ্যের গুগলের সার্চ বার। মানে আমি বোঝানোর জন্য বলছি, এটা তো অ্যাকচুয়ালি গুগলের সার্চ বার না। এই যে গুগলের সার্চ বারটা, যেটা আমরা এতদিন ডিজাইনে যা যা প্রয়োজন হতো এখান থেকে সার্চ করে নিয়ে আসতাম, সেটা এখন আমরা কোথা থেকে নেব, এই সার্চ বারটা থেকে। এলিমেন্টস ট্যাবের মধ্যে যে সার্চ বারটা থাকবে সেই সার্চ বারের মধ্যে সার্চ করুন। মনে করুন ডগ, আমি জাস্ট ডগ লিখি, যেই ডগ লিখলাম, এই যে ফটোস দেখুন সিলেক্ট রয়েছে, ফটোস ট্যাব, গ্রাফিক্স ট্যাব, আমি ফটোসে যাই, গিয়ে আমার রিয়েল ইমেজ প্রয়োজন, আমি জাস্ট এই ক্লিক করলাম, আমার এখানে চলে এলো। এটা কপিরাইট ফ্রি, এখানে যা যা দেখছেন সব কপিরাইট ফ্রি, একটার জন্য আপনার কোনো কপিরাইটের ইস্যু হবে না। ওকে, এইবার মনে করুন এই অলে ক্লিক করি, এগুলো সব কিন্তু এক একটা ট্যাব। আমি যদি অলে ক্লিক করি, আমার এখানে এইবার এগুলো হচ্ছে একটুখানি চেনার। আমি আমার ডগের যাবতীয় মনে করুন ছবি প্রয়োজন ছিল, আমি ডগ লিখে যেই সার্চ করেছি, আমার এখানে গ্রাফিক্স এসছে, ফটোজ এসছে, ভিডিওস এসছে, মানে ডগ রিলেটেড সমস্ত কিছু এখানে চলে এসছে। আচ্ছা, গ্রাফিক্সে যদি গিয়ে আমি সিওলে ক্লিক করি, এখানে দেখুন গ্রাফিক্স আসবে। এগুলোর আমি একটুখানি ডিফারেন্স বোঝাই। আমি ফটোজে যদি ক্লিক করি, এখান থেকে একটা যদি কুকুর নিয়ে আসি, গ্রাফিক্স আর ফটোজের ডিফারেন্স কি? গ্রাফিক্সটা হচ্ছে ইলাস্ট্রেটিভ এলিমেন্ট। ইলাস্ট্রেটিভ এলিমেন্ট মানে ডিজিটালি এটাকে আঁকা বা ডিজিটালি এটাকে বানানো কোনো একটা ভাবে। বাট এটা কি, এটা একটা রিয়েল ফটো, ক্যামেরা দিয়ে ক্যাপচার করা হয়েছে, সেটা হচ্ছে ফটো, রিয়েল ফটো। আর এটা কি, যেটা আমরা গ্রাফিক্স থেকে পাচ্ছি, গ্রাফিক্স থেকে যেগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে ইলাস্ট্রেটিভ এলিমেন্ট। ইলাস্ট্রেটিভ এলিমেন্ট কোনগুলো, যেটা ডিজিটালি আঁকা হয়েছে বা ডিজিটালি কোনোভাবে বানানো হয়েছে। ঠিক আছে, সো গ্রাফিক্স এর মধ্যে আমরা কি জিনিস পাবো, ইলাস্ট্রেটিভ এলিমেন্ট পাবো। ফটোস এর মধ্যে কি পাবো, রিয়েল ইমেজ পাবো, যেগুলো ক্যামেরা দিয়ে ক্যাপচার করা। ওকে, আর ভিডিওস, ডগ রিলেটেড ভিডিওস পাবো এখানে। সো মেইনলি আমাদের এই তিনটে ট্যাবই বেশি কাজে লাগবে, গ্রাফিক্স, ফটোস আর ভিডিওস। ওকে, সো এটা আমরা এলিমেন্টস ট্যাবের মধ্যে কি জেনে নিলাম, সেই সার্চ বারটাকে জেনে নিলাম। এইবারে নিচে কিছু ফিল্টার দেখতে পাচ্ছি, শেপ, ফ্রেম, লাইন, শ্যাডো, এই লোকেশন, কল আইকন, এগুলো কিছু আমাদের ফিল্টার দিয়ে দিয়েছে আগে থাকতে। মনে করুন আমি এখানে যা প্রয়োজন এই শেপে ক্লিক করি, যেই শেপে ক্লিক করলাম দেখুন নিচে আরো কিছু প্যানেল ওপেন হয়ে গেল। ঠিক আছে, এবার দেখি শেপস এর মধ্যে কি আছে। এই শেপস এর ঠিক সি অলে ক্লিক করি, সমস্ত জিওমেট্রিক্যাল শেপ আমরা পেয়ে যাব। আমার ডিজাইনে যদি কোনো শেপ প্রয়োজন হয়, এই শেপে ক্লিক করব, আমার এখানে শেপ চলে আসবে। এবার এটাকে আমি আমার মতো করে কাস্টমাইজ করতে পারবো, হ্যান দেন যা কিছু করার করতে পারবো। আমি সব দেখাবো, চাপ নেই। ঠিক আছে, আগে এই এলিমেন্ট ট্যাবটাকে ভালো করে চিনে নিন। এলিমেন্ট ট্যাবটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ট্যাব। ওকে, যা আমার প্রয়োজন হবে ডিজাইনের মধ্যে, সেটা কোনো ছবি হোক, কোনো আইকন হোক, যা কিছু। ঠিক আছে, আমি আবার এটাকে ক্রস করি, নিয়ে ফ্রেমে ক্লিক করি, দেখুন এখানে ফ্রেম রিলেটেড সমস্ত কম্পোনেন্ট চলে এসছে। ওকে, আমি আবার ক্রস করি, দিয়ে লাইনে ক্লিক করি, দেখুন এই যে শেপস এর মধ্যে সিওল যদি করি, দেখুন লাইন চলে এসছে। এগুলোকে আমি জাস্ট ক্লিক করব, আমার ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের লাইন চলে আসবে। এগুলো আমি এটাকে কাস্টমাইজও করতে পারবো, ছোট বড়। ঠিক আছে, আমি সব দেখাচ্ছি একটু পরে কিভাবে কি কাজ করবো।
ওকে, সো আমাদের এই এলিমেন্টস ট্যাবের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই সার্চ বার। মনে করুন আমার কোনো আইকন লাগবে, আমি জাস্ট কল আইকন লিখে সার্চ করি, নিয়ে এন্টার করি। এই দেখুন গ্রাফিক্স এর মধ্যে থেকে আমি সিএলে ক্লিক করব, এই দেখুন প্রচুর কল আইকন। এই সমস্ত আইকন আমাদের এতক্ষণ কোথায় গিয়ে খুঁজে আনতে হতো? গুগলে গিয়ে সার্চ করতে হতো। কল আইকন বলে সার্চ করতাম, গিয়ে এই ইমেজেস এর মধ্যে থেকে ডাউনলোড করে আবার সেটাকে ওই সফটওয়্যারে আপলোড করো, ঠিক আছে, করে আবার সেটাকে ডিজাইনে ইউজ করো, ঝামেলার ব্যাপার। বাট আমাদের এটা কি হয়েছে, আমার যেটা পছন্দ এটাকে নিয়ে আসছি, ফিট করছি, যদি ভালো না লাগে ডিলিট করে আবার অন্যটা নিয়ে আসছি। মানে পাশেই, পুরো হ্যান্ডি একটা ব্যাপার। আমাকে বারবার গুগলে যেতে হচ্ছে না, ডাউনলোড করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, এটা হ্যান্ডি ব্যাপার। জাস্ট এটা মনে করুন পছন্দ হচ্ছে না, ডিলিট করে আরো একটা অন্য নিয়ে আসছে। সো আমি ফ্লেক্সিবল ভাবে ডিজাইন করতে পারবো। মনে করুন আমার এখানে মেসেজ আইকন প্রয়োজন, যেই মেসেজ আইকন লিখে সার্চ করলাম দেখুন প্রচুর মেসেজ আইকন চলে এসছে। সো আমি গুগলে যা যা কিছু সার্চ করতাম ডিজাইনের প্রয়োজনে, ভালো করে শুনুন, আমাদের ডিজাইনের প্রয়োজনে যা যা কম্পোনেন্ট দরকার পড়তো, সেটা ছবি হতে পারে, কোনো আইকন হতে পারে, কোনো পিএনজি হতে পারে, সেটা আমরা এতদিন কোথা থেকে নিতাম? গুগল থেকে নিতাম। তাও সেখানে একটা রিস্ক থেকে যেত কপিরাইটের। বাট এই এলিমেন্টস ট্যাবের মধ্যে যে সার্চ বারটা আমাদের দিয়ে দিয়েছে ক্যানভা, এইটা আমাদের একটা অনেক বড় প্রবলেম সলভ করে দিয়েছে। যা প্রয়োজন হচ্ছে আমরা এখানে সার্চ করছি, যা প্রয়োজন হচ্ছে আমরা এখানে সার্চ করছি, সার্চ করে আমার যদি ইলাস্ট্রেটিভ এলিমেন্ট প্রয়োজন হয় আমি ইলাস্ট্রেটিভ এলিমেন্ট নিচ্ছি, এটা আমার ডিজাইনে ভালো লাগছে না আবার আমি একটা অন্য নিয়ে নিচ্ছি, ঠিক আছে। মানে একদম হ্যান্ডি একটা ব্যাপার। আমার যদি রিয়েল ফটোস প্রয়োজন হয় আমি রিয়েল ফটোসে ক্লিক করছি, আমার এখান থেকে রিয়েল ফটোস আমি চুজ করছি, এটা আমার ডিজাইনে ভালো লাগছে না, ডিলিট করে আবার একটা অন্য চুজ করছি, ঠিক আছে। সো আমার একটা সেই ফ্লেক্সিবল ব্যাপার হয়ে গেল। আমি এতদিন গুগলে যা যা করছিলাম সেটা এখানে করতে পারছি, আমি এখান থেকে খুঁজে নিচ্ছি। আর সব থেকে বড় যে মাথা ব্যথার ব্যাপার, গুগল থেকে আমাদের কপিরাইটের ইস্যু থেকে যেত, এখানে কোনো কপিরাইট, একটাও আপনি কপিরাইট পাবেন না, কপিরাইট ফ্রি। ওকে ওকে, এবার আমরা এই এলিমেন্টস চ্যাপ্টার মধ্যে কি, আমরা আমাদের কাজ কি, এখানে যা প্রয়োজন সেটা সার্চ করা। সে একটা লাইন হোক, একটা ফ্রেম হোক, একটা শেপ হোক, যা প্রয়োজন, যেটা আমরা গুগলে গিয়ে সার্চ করতাম সেটা এখন এখানে সার্চ করব। একজন বলছিলেন শেপটা দেখান, এই যে শেপে ক্লিক করব, বা আমি এখানে ডিরেক্ট শেপ সার্চ করতে পারি, শেপ, শেপ সার্চ করে এন্টার করব, সেই একই জায়গাতেই আসবো, ঠিক আছে। আমি যে শেপে ক্লিক করব, এই শেপস এর পাশে যে সিঅল, সিঅলে ক্লিক করলেই পুরো শেপস এর মধ্যে ঢুকে যাবেন, ঠিক আছে। এবার এখান থেকে দেখুন প্রচুর জিওমেট্রিক্যাল শেপ রয়েছে, আমি যেটা প্রয়োজন এই ক্লিক করলাম, আমার এখানে শেপ চলে এলো, যা প্রয়োজন, যেমন ধরনের শেপ প্রয়োজন আমার এখানে চলে এলো। ওকে, যা শেপ প্রয়োজন, এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, ছোট বড় করতে পারবো, ঠিক আছে। সেগুলো আমি সব পরে দেখাচ্ছি, এগুলো কিভাবে কি কাজ করব না করব সব আমি পরে দেখাচ্ছি। ওকে, সো আর কিছু নয়, এই এলিমেন্টস ট্যাবটা সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে যা যা দেখছেন, ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, যা যা কিছু দেখছেন, সব থেকে গুরুত্বপূর্ণ ট্যাব হচ্ছে এলিমেন্ট। সো এইটাকে ভালো করে একটুখানি স্টাডি করবেন, যা মন আসছে, যা মাথার মধ্যে কিওয়ার্ড আসছে সেটা এখানে সার্চ করে বসেন, পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এবার আমি নিচে আসি, টেক্সট ট্যাব। টেক্সট ট্যাবের মধ্যে আমরা কি পাবো? ডিজাইনে যদি কোনো টেক্সট আমার প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে পাবো, যেমন যে কোনো একটা, যে অ্যাড এ হেডিং এ ক্লিক করলে একটুখানি বড় টেক্সট বক্স আসবে, অ্যাড এ সাব হেডিং এ ক্লিক করলে একটা ছোট্ট টেক্সট বক্স আসবে, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সটে ক্লিক করলে একটা আরো ছোট টেক্সট বক্স আসবে। হেডিং কি জিনিস, সাব হেডিং কি জিনিস, বডি টেক্সট কি জিনিস, আমরা পরে যখন প্র্যাকটিক্যালি ডিজাইন করব তখন জেনে যাবো। আপাতত এগুলো হেডিং নিশ্চয়ই অনেকেই জানেন, বা এগুলো হয়তো অনেকেই জেনে থাকবেন। সো এগুলো আমরা সব পরে আস্তে আস্তে জানতে পারবো, এখনই আমি কিছু বলছি না। সো আমার ডিজাইনে যদি টেক্সট প্রয়োজন হয় বা টেক্সট বক্সের প্রয়োজন হয় তখন আমরা কোথা থেকে পাবো? এটা টেক্সট ট্যাবের মধ্যে থেকে। এতক্ষণ ডিজাইনে ছিলাম, এলিমেন্টসে ছিলাম, এবার টেক্সট ট্যাবে আছি। দেখুন টেক্সট ট্যাবটা কালার হয়ে গেছে, যেই ট্যাবে ক্লিক করবেন সেই ট্যাবটা কালার হয়ে যাবে। আমি এখন টেক্সট ট্যাবে আছি, সো টেক্সট ট্যাবের মধ্যে থেকে আমি এটা পেয়ে যাবো, ঠিক আছে। মেইনলি আমার কাজ এটা, এইসব এখন আপাতত দরকার পড়বে না।
এবার আমি এই দুটোকে ডিলিট করি। এই যে টেক্সট ট্যাব, এখানে আমি যদি ডবল ক্লিক করি, এবার আমি আমার মতো করে এখানে টেক্সট চেঞ্জ করতে পারবো। আচ্ছা, টেক্সট বক্স আলাদা জিনিস, টেক্সট আলাদা জিনিস। টেক্সট বক্স কোনটা? এই যে একটা পার্পল লাইন চারপাশে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টেক্সট বক্স, আর টেক্সট হচ্ছে ভিতরের অংশটা। সো টেক্সট বক্স, এই বাইরের পোর্শনটা, আউটলাইনটা, এটাকে আমরা টেক্সট বক্স বলছি। আর ভিতরে যাবতীয় যা যা লিখছি সেটা হচ্ছে টেক্সট। সো টেক্সটের সাথে টেক্সট বক্সকে গুলিয়ে ফেলবেন না। ওকে, সো টেক্সট বক্স আনার জন্য আমরা এই টেক্সট ট্যাবের মধ্যে যাবো, আর কিছু না। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। একবার জিজ্ঞেস করে নিই দেখি। দেন নিচে কি আছে? ব্র্যান্ড। ব্র্যান্ডে ক্লিক করি। এই ব্র্যান্ড হচ্ছে ওই কিছু আগে থেকে লোগো সেভ করে রাখা যায়, ওই কালার সেভ করে রাখা যায়, এগুলো এগুলো আমাদের প্রয়োজন পড়বে না। সো এগুলো সেরকম কোনো দরকার নেই। বাট যেহেতু আমি ক্যানভাকে চিনছি, সো এটাকে আমরা চিনে রাখা ভালো। এই প্যানেলটা আপনাদের আসবে না, এটা যেহেতু টিচার অ্যাকাউন্ট। আমি কেমন প্যানেল আপনাদের আসবে সেটা, আমি একটা পেজে চলে যাই আপাতত। আপনারা আবার দেখে ঘাবড়ে যেতে পারেন যে আমার কেন এরকম এলো না। আমি আমার অন্য অ্যাকাউন্টে গিয়ে দেখিয়ে দিই। এই যে ব্র্যান্ডে ক্লিক করলে আপনাদের এমন আসবে, এগুলো আগে থেকে সেভ করা, তাই এগুলো দেখাচ্ছে। বাদ বাকি আর এখানে কিচ্ছু থাকবে না, ঠিক আছে? শুধু এই উপরের এই স্কোয়ারটুকু থাকবে, আর কিচ্ছু থাকবে না। ওকে, সো এটা সেরকম প্রয়োজন পড়বে না আমাদের। আমাদের যাবতীয় এই সমস্ত গুলো কাজে লাগবে, কারণ ডিজাইন করতে এই সমস্ত গুলো কাজে লাগে। ব্র্যান্ড আমাদের সেরকম কাজে লাগবে না। ওকে, দেন আসছে আপলোডস। আপলোডসে কি? আমাদের ডিজাইনের প্রয়োজনে যা যা কিছু আপলোড করতে হবে, যা যা কিছু আপলোড করতে হবে। কিভাবে আপলোড করব? যেমন যেই আমি আপলোডে ক্লিক করব, আপলোডে ক্লিক করার পরে এখানে একটা আপলোড ফাইলস বলে অপশন আসবে। এই আপলোড ফাইলসে যেই ক্লিক করব, আমার একটা উইন্ডো ওপেন হবে। এবার আমি চলে যাব যেখান থেকে আমার ছবি হোক, যা কিছু হোক, আমি যদি আপলোড করতে চাই, মনে করুন আমি এই জুতোর ছবিটাকে আপলোড করবো, এই ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট ওপেন। যেই ওপেনে ক্লিক করবো, দেখুন আমার জুতোর ছবিটা আপলোড হয়ে গেল। এবার আমি এটাকে যেই ক্লিক করব, আমার ডিজাইনে চলে এলো, আমার ডেস্কটপ থেকে আমার ডিজাইনের পেজের মধ্যে চলে এলো। কিভাবে? এই যে আপলোডস, আপলোডস থেকে আপলোড ফাইলস, আপলোড ফাইলসে ক্লিক করার পরে এই মনে করুন এইটাকে আমি আপলোড করব, সিলেক্ট করলাম, করার পরে ওপেন। যেই ওপেন করলাম, আমার এই হুডির ছবিটা চলে এলো। এবার জাস্ট আমি ক্লিক করব সিঙ্গেল, আমার পেজের মধ্যে এটা চলে এলো। ওকে, এটা হচ্ছে আপলোড ফাইলস এর কাজ। একটু আগে বলেছিলাম আমি যে এই আপলোডটা আমরা কাজে লাগাবো না বেশি, আমাদের বেশি কাজে লাগবেও না। কোন আপলোড বাটনটা আমাদের কাজে লাগবে? আমাদের আপলোড বাটনটা কাজে লাগবে হচ্ছে এইটা। আমাদের ডিজাইনে যাবতীয় যা যা আপলোড করব সব এখানে থাকবে। ওকে, আপাতত আমি এই অ্যাকাউন্টের মধ্যে শুধু ইমেজ আপলোড করেছি বলে ইমেজ দেখাচ্ছে। এখানে আরো কিছু থাকবে, আমি একটু দেখিয়ে দিই। যে আপলোডসে গিয়ে এই দেখুন ভিডিওস, অডিও, ফোল্ডার্স। আমি যদি এই ভিডিওসে ক্লিক করি, আমি যা যা ভিডিও আপলোড করেছি, মনে করুন আমি এই আপলোডসে গিয়ে আপলোড ফাইলে ক্লিক করে একটা ভিডিও আপলোড করলাম, সেটাই ভিডিওস ট্যাবে থাকবে। আমি মনে করুন কোনো অডিও ফাইল আপলোড করলাম, এই আপলোড ফাইলসে ক্লিক করে, তখন এটা এই অডিও ফাইলস এর মধ্যে থাকবে। আমি মনে করুন কোনো ফোল্ডার আপলোড করলাম, সেই ফোল্ডার এখানে থাকবে। এই আপলোড ফাইলসে গিয়ে মনে করুন কোনো ফোল্ডার আপলোড করেছি, সেই ফোল্ডারটা এই ফোল্ডার ট্যাবের মধ্যে থাকবে। মানে আমার কোনো একদম জগা খিচুড়ি পাকিয়ে যাবে না। আমি এই ট্যাবে ক্লিক করব, আমার সমস্ত কম্পোনেন্ট পেয়ে যাব। আমি যা যা ইমেজ আপলোড করেছি সেটা ইমেজ ট্যাবে থাকবে, যা যা ভিডিও আপলোড করেছি সেটা ভিডিওর মধ্যে থাকবে, যা যা অডিও করেছি সেটা অডিওর মধ্যে, মানে আলাদা পুরো একদম অর্গানাইজ ওয়েতে সাজানো রয়েছে। বাট এই অ্যাকাউন্টে কেন নেই? আমি একদম ভালোভাবে আপনাদের ক্যানভাটাকে চিনিয়ে দিচ্ছি দুটো অ্যাকাউন্টের মধ্যে ভ্যারি করে। এখানে কেন নেই? কারণ এই অ্যাকাউন্টে আমি শুধু ইমেজ আপলোড করেছি, ইমেজ ছাড়া আর কিছু আপলোড করিনি। যেই আমি একটা ভিডিও আপলোড করব, এখানে একটা ভিডিও ট্যাব অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। আমি সেই ভিডিওতে ক্লিক করলেই সেই ভিডিওটা আমি এখানে দেখতে পেয়ে যাবো, যেমন ভাবে এইখানে দেখতে পাচ্ছি। এই এই অ্যাকাউন্টের মধ্যে আমি ভিডিও আপলোড করেছি, তাই এখানে ভিডিও ট্যাব হয়েছে। আমি অডিও আপলোড করেছি, তাই অডিও এখানে ট্যাব তৈরি হয়েছে। এটার মধ্যে কেন নেই? কারণ এখানে আমি কোনো অডিও ভিডিও কিছু আপলোড করিনি, তাই এখানে অডিও ভিডিওর কোনো ট্যাব নেই। আমি একদম ভালোভাবে আপনাদের ক্যানভাটাকে চিনিয়ে দিচ্ছি।
তো আমাদের আপলোডস ট্যাবটা গেল, এবার কোন ট্যাব? টুলস। টুলস ট্যাবে ক্লিক করতে দেখুন একটা ছোট্ট বার চলে এলো, ছোট্ট বার। এই বার কি? এখানে ড্র বলে একটা অপশন রয়েছে, এখানে বিভিন্ন রকমের আমাকে পেন্সিল দিয়েছে ড্র করার জন্য। আমি জাস্ট একটা সিলেক্ট করি, আমার এটা পেন্সিলে পরিণত হয়ে যাবে। দেন আমি এখানে যা কিছু প্রয়োজন আমি এখানে মার্ক করতে পারবো, ড্র করতে পারবো। আমি পেন্সিলের ওয়েট বাড়াতে পারবো, এখান থেকে পেন্সিলের কালার চেঞ্জ করতে পারবো, পেন্সিলের কালার চেঞ্জ করতে পারবো। দেখুন আমার পেন্সিলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আমি পেন্সিলের ওয়েট বাড়াতে পারবো, এই যে ওয়েট যত বাড়াবো এই যে দেখুন ডটটা মোটা হচ্ছে, এই দেখুন। এখান থেকে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি কি জিনিস? আমি ট্রান্সপারেন্সিটা কমালে এটা দেখুন লাইট হয়ে যাবে, আর ট্রান্সপারেন্সি যত বাড়াবো তত নর্মাল স্টেটে থাকবে। অ্যাকচুয়ালি এটা কি, এটা কেন কিন্তু কালার লাইট হয়নি, এটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। এর পিছনে যদি আমি কোনো কম্পোনেন্ট এখন রাখি দেখা যাবে। পজিশনে গিয়ে আমি এটা আপাতত এগুলো সব, এরকম টেক্সটটা কিন্তু দেখা যাচ্ছে, এই যে টেক্সটটা অ্যাকচুয়ালি কিন্তু এর পিছনে রয়েছে বাট টেক্সটটা দেখা যাচ্ছে। আমি যদি লেয়ারে গিয়ে দেখাই, এই দেখুন টেক্সটটা নিচে আর এই লাইনটা উপরে, বাট তাও টেক্সটটা দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ এই লাইনটা ট্রান্সপারেন্ট। বাট এই লাইন, এই টেক্সটটাই যদি আমি ডুপ্লিকেট করে এটার পিছনে দিই, দেখবেন এটা দেখা যাবে না। কেন দেখা যাবে না? কারণ এটা ট্রান্সপারেন্ট নয়। সো ট্রান্সপারেন্সিটা সেইভাবেই কাজ করছে। এই যে আমি এখান থেকে ট্রান্সপারেন্সিটা কন্ট্রোল করতে পারবো আমার এই পেন্সিলের। এখানে আরো একটা পেন্সিল দেওয়া হয়েছে, সেই এগুলো একটুখানি আপনারা এক্সপ্লোর করে নেবেন, বুঝে যাবেন। ঠিক আছে, এটা হাইলাইটার। কোনো সময় যদি হাইলাইট, যে আমরা সেই হাইলাইটার ইউজ করি না বইয়ের মধ্যে, সেইভাবে এটা হাইলাইটার ইউজ করা। এটা হচ্ছে রাবার, যা যা আমরা ড্র করছি সবাই কি রাবার দিয়ে মুছে দিলেই মুছে যাবে। ঠিক আছে, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। এগুলো এক্সপ্লোর করলেই বুঝে যাবেন, একদম ইজি একটা জিনিস। তারপরে কি আছে? শেপস। শেপস, কোন শেপস এগুলো? আমরা এলিমেন্টে গিয়ে যে শেপ সার্চ করেছিলাম সেই সমস্ত শেপস দেখুন এখানে চলে এসেছে। এখান থেকেও আমরা শেপ অ্যাক্সেস করতে পারবো। এই এলিমেন্টস ট্যাবে গিয়ে যে শেপ সার্চ করেছিলাম সমস্ত শেপস দেখুন এখানে চলে এসেছে। এই আমি স্কোয়ারে ক্লিক করলে দেখুন শেপ চলে এলো। এখান থেকেও আমরা শেপ অ্যাক্সেস করতে পারবো, যার যেখানে সুবিধা মনে হয়। আমার এলিমেন্টস ট্যাব থেকে সুবিধা মনে হয় আমি এলিমেন্টস ট্যাব থেকে করে নিই। বুঝা গেল? লাইন্স, এই লাইন্সে ক্লিক করলাম, দেখুন লাইন্স চলে এলো। কোন লাইন্স? এলিমেন্টসে গিয়ে যে লাইন সার্চ করেছিলাম সেই লাইন্স, দেখুন এখানে লাইন চলে এসেছে। ওকে, এটা কি? এটা স্টিকি নোট। সে আমরা যে সমস্ত স্টিকি নোট ইউজ করি না, এটা মনে করুন ডিজিটাল ভার্সন। কোনো একটা প্রেজেন্টেশন মনে করুন কেউ বানাচ্ছে, সেখানে একটা স্টিকি নোট কিছু লিখে রাখতে হবে। এই যে অ্যাড টেক্সট, এখানে জাস্ট আমরা ডবল ক্লিক করে এখানে কিছু অ্যাড করে দিতে পারবো। ওকে, স্টিকি নোট এগুলো সব এক্সপ্লোর করবেন নিজেরা, এমনি বুঝে যাবেন, একদম ইজি একটা জিনিস। তারপরে টেক্সট, এই যে জাস্ট টেক্সটে ক্লিক করলে এখান থেকে একটা টেক্সট বক্স চলে আসবে। যতবার ক্লিক করবো একটা করে টেক্সট বক্স এখানে চলে আসবে। এখান থেকে নেওয়ার দরকার নেই, এই টেক্সট অ্যাপ থেকে নেবেন। ঠিক আছে, আর এটা কি? টেবিলস। টেবিলসে ক্লিক করলে একটা টেবিল আমাদের সামনে চলে আসবে। ওকে, এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করলেই বুঝতে পারবেন। আমি আর বেশি বোরিং করছি না ক্লাস, এগুলো নিজেরা একটু এক্সপ্লোর করবেন, বুঝে যাবেন অটোমেটিক্যালি। যেমন একটা টেবিল বানিয়ে নিলাম, এবার এখানে জাস্ট ডবল ক্লিক করব, এই জায়গায় কিছু লিখে নেবো। এই খোপে আমি ডবল ক্লিক করব, এখানে কিছু লিখে নেবো। বুঝা গেল? সো এগুলো হচ্ছে এই টেবিলের মধ্যে, এই টেবিলে ক্লিক করলে একটা করে টেবিল আমার সামনে চলে আসবে। এগুলো নিজেরা একটুখানি এক্সপ্লোর করবেন, বুঝতে পেরে যাবেন। ওকে, সেটা কোথায় গেল? এই টুলস এর সমস্যা। আর এটা হচ্ছে মুভ। এই মুভে ক্লিক করলে তবেই আপনি এটাকে মুভ করতে পারবেন। আইদার যদি যেই টুলে সিলেক্ট করবেন সেটা কিন্তু আমার মাউস পয়েন্টার সেটা নিয়ে নেবে, আমার মাউস পয়েন্টার সেটা হয়ে যাবে। বুঝা গেল? তাহলে এইটাকে মনে করুন আমি এখন নাড়াবো, কি করে নাড়াবো? এই যে মুভ টুলটাকে চুজ করব, তারপর আমি এটাকে নাড়াতে পারবো, তার আগে পারবো না। ঠিক আছে, তো এটা হচ্ছে মুভ টুল। সো এই যে ছোট্ট বারটা টুলস এর মধ্যে ছিল, টুলসটাকে আমরা কভার করলাম। একটুখানি যদি আমি একবার ছোট্ট দেখে আসি কি কি দেখলাম। ডিজাইন ট্যাব দেখলাম, যেখানে আমরা টেমপ্লেট পাবো। এলিমেন্টস ট্যাব দেখলাম, যেটা হচ্ছে ক্যানভার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে আমরা আমাদের ডিজাইনের সুবিধার্থে
যা যা কম্পোনেন্ট প্রয়োজন হবে, সেটা হতে পারে কোনো পিএনজি, কোনো আইকন, কোনো শেপ, কোনো লাইন, যা মাথায় আসছে, কোনো টেক্সচার। আমি এখানে যদি সার্চ করি উডেন টেক্সচার, যা মাথায় আসছে র্যান্ডম আপনার যা প্রয়োজন, এরকম উডেন টেক্সচার চলে এসছে। উডেনের ফটো থেকে আমি যদি সিলেক্ট করি তাহলে উডেনের ফটো পাবো, যদি গ্রাফিক্স থেকে নিই এখান থেকে কোনো টেক্সচার পাবো, যা মাথায় আসছে। ওকে, সো এটা আমরা কোথা থেকে পাচ্ছি? এলিমেন্টস থেকে। আচ্ছা, টেক্সটের মধ্যে থেকে কি, ডিজাইনে যখন কোনো টেক্সট বক্স আনতে হবে তখন আমরা এই টেক্সট ট্যাবে যাবো। ব্র্যান্ড কি, ব্র্যান্ড আমাদের প্রয়োজন পড়বে না, এটা এখানে লোগো কালার এসব সেভ করে রাখা যায়, এগুলো বাদ দেন। আপলোডস, আপলোডস কি, আমাদের ডিজাইনের সুবিধার্থে যদি কিছু আপলোড করতে হয় সেগুলো আমরা এই আপলোড ফাইলসে ক্লিক করে আপলোড করে ফেলতে পারবো। ওকে, দেন কি শিখলাম? টুলস। টুলস এর মধ্যে যাবতীয় এই পেন্সিল রয়েছে, শেপ রয়েছে, লাইন রয়েছে, স্টিকি নোট, টেক্সট, এগুলো একটুখানি আমরা এক্সপ্লোর করলেই বুঝে যাবো, একদম ইজি জিনিস। ওকে, দেন দেখি কি আছে প্রজেক্টস। এই প্রজেক্টসটা কোনটা? আমরা ক্যানভার ড্যাশবোর্ডে বা ক্যানভার হোম পেজে যে প্রজেক্টসটা পেয়েছিলাম, এই যে প্রজেক্টস, সেম জিনিস হচ্ছে এইটা। এই যে প্রজেক্টসে ক্লিক করলেই দেখুন ডিজাইন ফোল্ডার, ইমেজেস, দেখুন ডিজাইন ফোল্ডার, ইমেজেস। এখানে আমি ভিডিও আপলোড করিনি তাই ভিডিও ট্যাব নেই, ঠিক আছে? সেম জিনিস এই প্রজেক্টসটার মধ্যে গেলেও আমরা যা যা কিছু পাবো, এই প্রজেক্টস এর মধ্যে গেলেও আমরা যাবতীয় তাই তাই পাবো। দেখুন এক্ষুনি এই ডিজাইন গুলো বানিয়েছি, সমস্ত এই যে ডিজাইন দেখাচ্ছে। ওকে, আর এই যে আবার অ্যাপস রয়েছে, এই অ্যাপসটা কোন অ্যাপস? সেম, এই যে অ্যাপস সেম, এই অ্যাপসটাও ক্লিক করলে যেখানে যাবো, এই অ্যাপসটা ক্লিক করলে সেখানে যাবো, এখান থেকে সার্চ করে আমরা অ্যাপস ইউজ করতে পারবো। এগুলো সব পরে দেখে নেবো। ওকে, এখানেই আপনাদের শেষ হয়ে যাবে। আমি এই নিচে অ্যাপ ইউজ করেছি বলে এগুলো দেখাচ্ছে, বাট আপনাদের এগুলো দেখাবে না। এই নিচে এই যে লাইন আছে এই অবধি শেষ, এই অ্যাপস অবধি লাস্ট, আর নিচে কিচ্ছু থাকবে না। তাহলে ওপর থেকে আমরা সবকিছু দেখে নিলাম, ডিজাইন দেখে নিয়েছি, এলিমেন্টস দেখে নিয়েছি, টেক্সট দেখে নিয়েছি, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্টস, অ্যাপস, সমস্ত ট্যাব আমরা চিনে গিয়েছি। মাথায় ঢুকে? আচ্ছা, কোনটা অ্যাপসটা আরেকবার বললেন? এই অ্যাপস হচ্ছে ক্যানভার মধ্যে কিছু অ্যাপস পাওয়া যায় যেগুলো আমাদের ডিজাইন প্রসেসকে আরো ইমপ্রুভ করতে সাহায্য করে, ডিজাইনটাকে আরো স্টানিং বানাতে সাহায্য করে, আরো সুন্দর বানাতে সাহায্য করে। ঠিক আছে, সো যেমন ভাবে আমাদের ফোনের মধ্যে প্লে স্টোর আছে, বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, আমরা সেই প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ সার্চ করে ইউজ করি। সিমিলারলি এটা মনে করুন ক্যানভার ভিতরের প্লে স্টোর, এখানে আমি গিয়ে আমার যে অ্যাপ প্রয়োজন সেটাকে সার্চ করব, করে আমার ডিজাইনে ইউজ করে নেব। ওকে, আমি সব পরে দেখাবো, এখন জাস্ট আমি চেনাচ্ছি আপনাদের, কারণ এই ড্যাশবোর্ড, ক্যানভা টুল যদি না চেনেন, আগামী দিনে আমি যখন দেখাবো, প্র্যাকটিক্যালি যখন ক্লাস করাবো, তখন আপনারা খুঁজেই পাবেন না আমি কোথা থেকে ক্লিক করে কি করছি। ওকে, এইবার চলুন আমরা মেইন টুল গুলো দেখে নিই, কোন টুলের মাধ্যমে কি কাজ হয়। আমরা তো এই প্যানেলটাকে চিনলাম, আমরা এই ওপরের প্যানেলটাকে চিনলাম, আর এই বাদিকের ট্যাব গুলোকে চিনলাম। এবার আমরা কি দেখবো? আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি ক্যানভার মধ্যে কেমন ধরনের টুল রয়েছে, কি কি টুল রয়েছে, সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারবো একটু দেখে নিই। ওকে, ক্যানভার মধ্যে যদি আমি দেখতে চাই, টুল রয়েছে টেক্সট টুল, আর কি রয়েছে ইমেজ টুল। আমি যে কোনো ইমেজ নিয়ে নিই আগে একটা, পরপর আমি দেখাবো, চাপ নেই, আমি একটু সাজিয়ে গুছিয়ে নিই। ইমেজ টুল, ইমেজ আর গ্রাফিক্স এই দুটো টুল একই টুল, আমি সব দেখাচ্ছি পরে। আমি কম্পোনেন্ট গুলো একটু নিয়ে নিই, তারপর আমি টুল গুলো দেখাচ্ছি। প্রথমে চলুন আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে এই জায়গায় দেখুন একটা টুল বার চলে এলো। এগুলো কি? এগুলো হচ্ছে টুল বার। আমি যখন টেক্সট বক্সে ক্লিক করব, দেখুন টুল বারটা চেঞ্জ হয়ে গেল। আমি যখন ইমেজে ক্লিক করব, দেখুন টুল বারটা চেঞ্জ হয়ে গেল। আমি যখন এই এলিমেন্টে বা গ্রাফিক্সে ক্লিক করব, দেখুন টুল বারটা চেঞ্জ হয়ে গেল। সো এক একটা কম্পোনেন্টের এক এক রকমের টুল বার। ব্যাকগ্রাউন্ডের টুল বার অন্য, টেক্সট বক্সের টুল বার অন্য, ইমেজ টুল বার অন্য, গ্রাফিক্স টুল বার অন্য। ঠিক আছে, সো আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, পর পর সমস্ত টুল বার গুলোকে আমরা চিনে নিই। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, এই যে আমি আর কোনো কম্পোনেন্টে ক্লিক করছি না, ব্যাকগ্রাউন্ডে।
ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে আমার একটা ছোট্ট টুল বার অ্যাক্টিভ হয়ে গেল। এই টুল বারটার মধ্যে প্রথমে রয়েছে কমেন্ট। আমার মনে করুন এই ডিজাইনটার মধ্যে কেউ কমেন্ট করবে, ঠিক আছে, এগুলো শেয়ার করা যায়, আমি পরে, এটা এখন দরকার নেই, ছাড়ুন, মাথার উপর দিয়ে যাবে, মাথা ব্যথা করবে। আমি এখান থেকে আসি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করি, করে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডে যা কালার দেওয়ার প্রয়োজন সেগুলো আমি দিতে পারবো। যা কালার দেওয়ার প্রয়োজন, যা কালার, এগুলো কিছু আগে থেকে ডিফল্ট কালার চুজ করে দেওয়া রয়েছে। আমার যদি মন মতো কালার আমি দিতে চাই, তখন এই যে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি আমার মন মতো কালার চুজ করে ফেলতে পারবো। নিচে কালার কোডও দিতে পারবো, ঠিক আছে। আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, একটা সলিড কালার। যখনই প্লাসে ক্লিক করলাম, একটা সলিড কালার, একটা গ্রেডিয়েন্ট কালার। সলিড কালার কাকে বলে? সিঙ্গেল কোনো কালার। দেখুন এটা একটা সিঙ্গেল কালার, একটাই কালার, এখানে কোনো দুটো নেই, তিনটে নেই, কিচ্ছু নেই, এটাকে আমরা বলছি সলিড কালার। আবার প্লাসে ক্লিক করে আমি কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডে বোঝাচ্ছি, যা বোঝাচ্ছি সব ব্যাকগ্রাউন্ডে, আমি অন্য কোনো জায়গায় ক্লিক করছি না, কিন্তু এগুলো সব পরে দেখাচ্ছি। এখন যা বোঝাচ্ছি আমি সব ব্যাকগ্রাউন্ডের উপরে, ব্যাকগ্রাউন্ডের টুল বার চেনাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেছি, এই যে ছোট্ট টুল বার, এটাকে আমি চেনাচ্ছি, ঠিক আছে। এখন আমি কোথায় আছি? এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে টুল বারের মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড কালারে আছি। যেই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম, বাদিকে একটা প্যানেল ওপেন হলো, কালার প্যানেল। আমি এদেরকে ক্রস করে দিই, আবার দেখুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, আমার টুল বার ওপেন হলো। আমি এবার কোথায় রয়েছি? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারে যেই ক্লিক করলাম, বাদিকের কালার প্যানেল ওপেন হলো। এইখান থেকে এবার কালার চুজ করব। কিভাবে? আমি এই প্লাসে ক্লিক করি, দুটো অপশন দিয়েছে, একটা সলিড কালার, একটা গ্রেডিয়েন্ট কালার। সলিড কালার কাকে বলে? একটা সিঙ্গেল কালারকে সলিড কালার বলে, ঠিক আছে। একটা সিঙ্গেল কালারকে সলিড কালার বলা হয়। দেখুন এগুলো সিঙ্গেল কালার। যেই আমি গ্রেডিয়েন্টে ক্লিক করব, দেখুন দুটো কালার হয়ে গেল, একটা একটু লাইট, একটা একটু ডার্ক। এখান থেকে আমি যে কালার চেঞ্জ করব সেই কালার আমার চলে আসবে, দুটো কালার। এটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। দুটোর বেশি, তিনটে হতে পারে, ঠিক আছে। এখান থেকে কালারটা চেঞ্জ করি একটু, দুটোর বেশি, তিনটে। এটা যদিও দেখতে ভালো লাগছে না, বাট আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। আমি আরো একটা ট্যাব নিতে পারি, আরো একটা কালার নিতে পারি, ঠিক আছে। এইভাবে আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, বাট এইভাবে কখনো ডিজাইনে ভালো লাগে না। আর এই জাস্ট ক্রসে ক্লিক করে দেবো, আমার কালার গুলো চলে যাবে। এইবার যেই আমি দুটো কালার চুজ করেছি গ্রেডিয়েন্টের মধ্যে, চুজ করার পরে এই দুটো তো হয়েছে, কিছু স্টাইল দেখাচ্ছে। এটা দেখুন পাশাপাশি, এটা হচ্ছে ওপর নিচে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিনিয়ার, এগুলোকে লিনিয়ার বলা হয়। এটা হচ্ছে লাইনের মতো, দেখুন এখানটা লাইনের মতো ফিল হবে, ওপরে হাফ, নিচে হাফ, সাইডে হাফ, ডান দিকে হাফ, দেখুন লিনিয়ার বলা হয়। এটা কি? এটা হচ্ছে সার্কুলার, এটা হচ্ছে কোনাকুনি। এগুলো কি? গ্রেডিয়েন্টের স্টাইল চেঞ্জ করছি আমরা এখান থেকে, গ্রেডিয়েন্টের স্টাইল চেঞ্জ করছি। এবার এখান থেকে মনে করুন এই কালারের জায়গায় আমার এই কালারটা আনতে হবে, আমি জাস্ট এই প্যালেটটাকে টেনে ধরে পিছনে দিয়ে দেবো, দেখুন কালারটা সুইচ হয়ে গেল। আবার আমি টেনে এটাকে ধরে পিছনে দিয়ে দেবো, দেখুন কালারটা সুইচ হয়ে গেল, ঠিক আছে। সো এই জাস্ট এই কাস্টমাইজেবল জিনিসগুলো আমরা করতে পারবো। ওকে, কোথা থেকে করছি? এই যে ব্যাকগ্রাউন্ড কালার, মানে আমরা একটা ব্যাকগ্রাউন্ডে কালার দিলাম। ওকে, এবার কোথায় আসবো? এখানে একটা 5.0 সেকেন্ড, এটা যখন ভিডিও এডিট যখন করা হয় এখানে তখন কাজে লাগে, এটা আপাতত কাজে লাগবে না। ওকে, যখন ভিডিও এডিট করা হয় তখন কাজে লাগে। আচ্ছা, নেক্সট আসছে পজিশন। এই পজিশনে ক্লিক করার পরে দুটো অপশন আসবে, একটা অ্যারেঞ্জ ট্যাব আর একটা লেয়ার ট্যাব। অ্যারেঞ্জ ট্যাবের মধ্যে কি থাকবে? এখন যেহেতু এই পেজটার মধ্যে কিচ্ছু নেই, তাই এখানে সমস্ত কিছু ইনঅ্যাক্টিভ, যা ক্লিক করব কাজ হবে না, ঠিক আছে। যাই ক্লিক করব কাজ হবে না, কারণ এই পেজের মধ্যে কিচ্ছু নেই, কোনো লাইন নেই, শেপ নেই, ছবি নেই, কিচ্ছু নেই। তাই এই পজিশনও এখন কাজ করবে না। আমি এই পজিশন ট্যাবটা পরে দেখাবো, ঠিক আছে। আপাতত এটা আমি স্কিপ করলাম। লেয়ার তো আমরা জানি, লেয়ারও আমি পরে দেখাবো, আপাতত এটাকে আমি স্কিপ করছি, ঠিক আছে। এই পজিশন ট্যাবটা আমি স্কিপ করছি, আমি পরে দেখাচ্ছি। আর এই কপি স্টাইল, এটাও আমি পরে দেখাচ্ছি, আপাতত এখন এখানে দেখালে বুঝতে পারবেন না, ঠিক আছে। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের টুলবারটা চিনে গেলাম। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে
মেইন আমাদের প্রয়োজন কোনটা পড়বে, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য। ওকে, আর পজিশন আর এই কপি স্টাইল এই দুটো আমি পরে দেখাচ্ছি, এখানে দেখালে বুঝতে পারবেন না। আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেন। আচ্ছা, এখানে আসার জন্য এই টুল বার খোঁজার জন্য প্রথমে থাকবেন হচ্ছে এই ক্যানভার হোম পেজে, প্লাসে ক্লিক করবেন, যে কোনো একটা পেজ সাইজ নেবেন। আমি এই যে মনে করুন পোর্ট্রেট পেজ সাইজ নিলাম। এই প্যানেলে আসার পরে তবেই আপনি টুলবার পাবেন, তার আগে পাবেন না। আমরা এখন ব্যাকগ্রাউন্ডের টুলবারটা চিনেছি, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এই যে টুলবার চলে এসছে। ঠিক আছে, আর কিচ্ছু করিনি। ওকে, এবার ব্যাকগ্রাউন্ডের টুলবার হয়ে গিয়েছে। এটা কালারটা একটু সাদা করে দিই, উল্টো পাল্টা লাগছে। এবার চলুন টেক্সটের টুলবারটাকে চিনে নিই। ব্যাকগ্রাউন্ডের টুলবার হয়ে গিয়েছে, টেক্সটে ক্লিক করি, লম্বা একটা বড় করে টুলবার চলে এসছে। এবার এখানে আমরা যাবতীয় দেখে নিই কি কি টুল রয়েছে। প্রথমেই রয়েছে ক্যানভাস স্যান্স বলে একটা জায়গা, যার উপরে আমি মাউস পয়েন্টারটা নিয়ে গেলে কি বলছে, ফন্ট, ফন্ট চুজ করতে বলছে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে বাদিকে একটা প্যানেল ওপেন হয়ে গিয়েছে। আমি এখানে যেই ক্লিক করছি টেক্সটের স্টাইল দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। টেক্সটের বিভিন্ন স্টাইল, আপাতত ফন্টটাকে টেক্সটের স্টাইল হিসেবে জানুন। আমি পরে যখন থিওরি ক্লাস করব তখন এই ফন্ট নিয়ে আরো ডেপথে আলোচনা করব। ঠিক আছে, আপাতত ফন্ট মানে বুঝুন কোন টেক্সটের স্টাইল চেঞ্জ করা। ঠিক আছে, আপাতত ব্রেনে বেশি প্রেশার নিতে হবে না। আমি যখন থিওরি ক্লাস করব তখন আমি এই ফন্ট নিয়ে আরো ডেপথে আলোচনা করব। ওকে, সো আমি দেখুন যাই ক্লিক করবো, এগুলো সব বাংলা ফন্ট, এগুলো আমি একটু এড়িয়ে যাই। দেখুন যাই ক্লিক করছি আমার টেক্সটের স্টাইল চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমরা টেক্সটের স্টাইল কোথা থেকে চেঞ্জ করব, এই প্রথম অপশনটা, টুল বারের প্রথম অপশনটা। ওকে, এখন আমার এখানে মন্টসেরাট ফন্ট চুজ আছে বলে ক্যানভাস স্যান্সের বদলে মন্টসেরাট লেখা চলে এসছে। ওকে, দেন কি আছে, এখানে হচ্ছে টেক্সটের সাইজ। এই প্লাসে ক্লিক করলে আমার টেক্সটের সাইজ বাড়বে, মাইনাসে ক্লিক করলে আমার টেক্সটের সাইজ কমবে, অথবা আমি এখানে টাইপও করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে টেক্সটের সাইজ। সরি, নেক্সট হচ্ছে টেক্সটের কালার। এই যে টুলটা, এই টুলের মাধ্যমে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। তো টেক্সটটাকে সিলেক্ট করে টেক্সট কালারে সিলেক্ট করি। সেম যে আমরা কালার প্যানেল ব্যাকগ্রাউন্ডে পেয়েছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যে কালার প্যানেল পেয়েছিলাম, সেম কালার দেখুন প্যানেল বাদিকে ওপেন হয়ে গিয়েছে। সেম ভাবে এই যে প্লাসে ক্লিক করব, আমার ইচ্ছা মতো কালার দিয়ে দেবো, আমার ইচ্ছা মতো কালার চেঞ্জ করবো টেক্সটের। ওকে, তাহলে এটা আমাদের কি টেক্সট কালার। নেক্সট আসছি বি ফর বোল্ড, মানে টেক্সটটা একটু মোটা হয়ে যাবে। আবার ক্লিক করব, টেক্সটটা পাতলা হয়ে যাবে। এটা কি ইটালিক্স, আই ফর ইটালিক্স, ক্লিক করব, দেখুন টেক্সটটা একটুখানি কাত হয়ে গেল, এটাকে বলা হয় ইটালিক্স। আবার ক্লিক করব, এটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, পর 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 আসছি, দেখুন আমি এখান থেকে কি ভালো করে একদম ছোট্ট ছোট্ট করে পর পর সিরিজ হয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম অপশনটা আমাদের কি টেক্সটের স্টাইল চেঞ্জ করা, মানে ফন্ট চেঞ্জ করা। ঠিক আছে, নেক্সট কি টেক্সটের সাইজ পরিবর্তন করা। তারপর কি টেক্সটের কালার চেঞ্জ করা। এই টুলটা কি করবে, আমাকে টেক্সটের কালার চেঞ্জ করতে দেবে। নেক্সট এটা হচ্ছে টেক্সটটাকে বোল্ড আর নরমাল করবে, বি ফর বোল্ড, আই ফর ইটালিক্স। ঠিক আছে, একটু কাত মতো হয়ে যাচ্ছে ইটালিক্স। দেন এটা হচ্ছে আন্ডারলাইন, যেই ক্লিক করবো নিচে একটা আন্ডারলাইন চলে এলো, আবার ক্লিক করে দেবো লাইনটা চলে যাবে। এটা কি, এটা হচ্ছে স্ট্রাইক থ্রু, সেই প্রাইস কেটে দেয় না, কোনো কিছু কেটে দেয়, সেটা হচ্ছে এটা, এটা বলা হয় স্ট্রাইক থ্রু। ওকে, দেন এটা কি আপার কেস লোয়ার কেস বাটন, যেই আমি ক্লিক করবো দেখুন সমস্ত টেক্সট গুলো আপার কেস হয়ে গেল, আবার যেই ক্লিক করবো দেখুন এটা সমস্ত নর্মাল স্টেটে চলে যাবে। ওকে, দেন এটা একটু বোঝার রয়েছে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। কেমন অ্যালাইনমেন্ট, টেক্সট বক্সের মধ্যে টেক্সটের অ্যালাইনমেন্ট। আমি একটু আগে বলেছিলাম টেক্সট বক্স কোনটা আর টেক্সট কোনটা। টেক্সট বক্স হচ্ছে এই যে পার্পল লাইন চারপাশে রয়েছে, এটা হচ্ছে টেক্সট বক্স। টেক্সট কোনটা,
ভিতরে যা লেখা রয়েছে সেটা হচ্ছে টেক্সট। ঠিক আছে, এইবারে এই অ্যালাইনমেন্টটা কি জিনিস আমরা পরে আরো ডেপথে জানবো, এটা নিয়ে আরো থিওরিটিক্যালি ভালোভাবে জানবো। বাট আমি একটুখানি এই টুলটা দেখিয়ে দিই। যে আমি ক্লিক করছি দেখুন বাঁদিকে চলে এলো টেক্সট বক্সের মধ্যে টেক্সটের অ্যালাইনমেন্ট। আবার যদি ক্লিক করি এটা এটা জাস্টিফাইড বলা হয়, আমি সব এইগুলো নিয়ে আলোচনা করব। আবার ক্লিক করলাম দেখুন টেক্সটটা টেক্সট বক্সের ডান দিকে চলে এলো। আবার যদি ক্লিক করি দেখুন টেক্সটটা টেক্সট বক্সের সেন্টারে চলে এলো। সো এটা কি হচ্ছে, টেক্সট বক্সের মধ্যে টেক্সটের অ্যালাইনমেন্ট বা পজিশন চেঞ্জ করার জন্য এই টুলটাকে আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, আপাতত এগুলো নিয়ে আমি ডেপথে বলছি না, যখন থিওরি ক্লাস আমরা করব তখন এই অ্যালাইনমেন্ট নিয়ে আরো ডেপথে আমরা জানবো। ওকে, আমি একটুখানি জেনে নিই আমরা বুঝতে পারছি কিনা আদৌ, সেটাকে আবার নর্মালি করে দিই। নেক্সট, তার জন্য এটাকে বোঝানোর জন্য আমাকে একটুখানি কপি করে এন্টার করে নিচে আরেকটা লাগবে, ক্লিক করি। ক্লিক করার পরে আমি লিস্ট, এটা হচ্ছে লিস্ট আইটেম, ক্লিক করার সাথে সাথে দেখুন 1 2 3 আবার চলে গেল যে ডট। আবার যদি আমি এখানে নিয়ে এন্টার মারি অটোমেটিক্যালি একটা বুলেট চলে আসবে, এবার আমি যা টাইপ করব সেটা চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে লিস্ট আইকন, লিস্ট 1 2 3 যা হোক। ঠিক আছে, এটা এই কাজে লাগবে আর কিছু না। আবার এটাকে ঠিক করে দিই, এগুলোকে উড়িয়ে দিই, যেমন ছিল তেমন বানিয়ে দিই। দেন এখানে কি আসছে অ্যাডভান্স সেটিং বলে টি বলে একটা আইকন আছে, এখানে ক্লিক করি। এটাকে নিচে নিয়ে আসি নাহলে দেখতে পাবেন না। দুটো অপশন রয়েছে, একটা লেটার স্পেসিং, একটা লাইন স্পেসিং। আমি যদি লেটার স্পেসিং এ ক্লিক করি দেখুন এ ডি ডি প্রত্যেকটা লেটারের মাঝে গ্যাপ তৈরি হচ্ছে। যত বাড়াচ্ছি তত লেটারের মাঝে গ্যাপ তৈরি হচ্ছে, যত কমাচ্ছি তত লেটারের মধ্যে গ্যাপ কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা লাইন স্পেসিং কোনটা আর একটু লাগবে, আরেকবার কপি। লাইন স্পেসিং এই একটা লাইন, এই একটা লাইন, দুটোর মাঝের যে স্পেস, ক্লিক করলাম। ক্লিক করার পরে যে লাইন স্পেসিং যত বাড়াবো তত আমার লাইনের মধ্যে স্পেস বাড়বে, যত আমি লাইন স্পেসিং কমাবো তত আমার কমবে। ওকে, ব্যাস এর ভিতরে আমার আর কিছু প্রয়োজন নেই। ব্যাস এই দুটোই হচ্ছে আমাদের মেইন প্রয়োজন। আর মোর সেটিংস এর মধ্যে আরো কিছু জিনিস আমরা পাবো, সেটা লাগবে মেইন এই যে টেক্সট পজিশন। আমি একটু দেখিয়ে দিই এটা কিসে কাজে লাগবে। ওয়েট, মনে করুন এ লিখে আমি 2 লিখেছি, এবারে সেই এ স্কোয়ার এসব লেখে না, জাস্ট আমি কি করলাম এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই অ্যাডভান্স সেটিং এ গেলাম, যাওয়ার পরে মোর সেটিংস এ গেলাম, গিয়ে আমি এই সুপারস্ক্রিপ্টে যেই ক্লিক করবো দেখুন এটা সুপারস্ক্রিপ্ট হয়ে গেল। এখানে আমি যেই সাবস্ক্রিপ্টে ক্লিক করবো দেখুন সাবস্ক্রিপ্ট হয়ে গেল। সো মেইন হচ্ছে এইগুলোর কাজে লাগবে আর কিছু না, এগুলো একটুখানি এক্সপ্লোর করলে এমনিই বুঝে যাবেন, সব ইজি জিনিস। ঠিক আছে, সো এই মোর সেটিংস এর মধ্যে আমাদের কাজে লাগবে মেইনলি এই যে এই টেক্সটের পজিশনটা আমাদের বেশি কাজে লাগে, এগুলো সেরকম প্রয়োজন পড়ে না। ঠিক আছে, সো এখন আমরা কোথায় রয়েছি, টেক্সট টুলের মধ্যে রয়েছে, এই যে টেক্সটের যে টুলবার তার মধ্যে। এখন আমরা এই অ্যাডভান্স সেটিংস এর মধ্যে থেকে মেইনলি কি কাজে লাগবে, লেটার স্পেসিং আর লাইন স্পেসিং, এই দুটো আমাদের মেইন কাজে লাগবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আরো পরে ডেপথে আলোচনা করব থিওরি ক্লাসে, আপাতত নয়। আমি সিস্টেম দেখিয়ে দিচ্ছি কোন টুলের মাধ্যমে কি কাজ হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, ট্রান্সপারেন্সি। টেক্সট দেখুন আমার কিন্তু টেক্সট বক্স সিলেক্ট আছে, কি করে বুঝবেন সিলেক্ট আছে, ক্লিক করলেই দেখবেন পার্পল লাইন হয়ে গিয়েছে, চারপাশে টেক্সট বক্স সিলেক্ট হয়ে গিয়েছে। যেই সিলেক্ট করলাম ট্রান্সপারেন্সিতে গিয়ে এই যে ট্রান্সপারেন্সি 0 করে দিলে আর দেখাই যাবে না, মানে পুরো ট্রান্সপারেন্ট। এই যে এটা হচ্ছে ট্রান্সপারেন্সি, মানে ট্রান্সপারেন্সি মানে কি, আমি এর উপরে যখনই রাখছি দেখুন পিছনটা দেখা যাবে, এই যে আবছার মতো দেখা যাবে, দেখুন পিছনটা দেখা যাচ্ছে, যে মানুষের মুখের উপরে দেখুন পিছনটা দেখা যাচ্ছে, ট্রান্সপারেন্সি কমছে। যেই আমি বাড়িয়ে দেবো দেখুন মানুষের মুখে এই যে এই পোর্শন দেখা যাচ্ছে না, এবং মানুষের মুখের এই পিছন পোর্শন দেখা যাচ্ছে টেক্সটের পিছনে, মানে এটা কি ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আমরা সেই দোকান থেকে কোনো সেই পলিথিন যে নিয়ে আসি, পলিথিনটা চোখের সামনে ধরে যদি দেখি
দেখবেন পলিথিনের ওই পার্টটা দেখা যাচ্ছে, মানে কি ওটা ট্রান্সপারেন্ট। সেরকমই এই টেক্সটটা যেমন ট্রান্সপারেন্ট, আমি ট্রান্সপারেন্সি পুরো 100 করে দিলে আর দেখা যাবে না, সলিড হয়ে গিয়েছে। যত আমি ট্রান্সপারেন্সি কমাবো দেখুন আমার সেই পলিথিনের মতো এপাশ ওপাশ দেখা যাচ্ছে। এটাই হচ্ছে ট্রান্সপারেন্সির কাজ, আর কিছু না। ওকে, আচ্ছা নেক্সট আসছি এফেক্টস। এফেক্টস এ ক্লিক করলে এখান থেকে কিছু এফেক্ট পাওয়া যাবে, যেমন এই যে শ্যাডো অ্যাড করা, এগুলো নিজেরা একটু এক্সপ্লোর করবেন, বুঝতে পেরে যাবেন। শ্যাডো অ্যাড করা, এই যে বিভিন্ন সেটিংস, এখানেও ট্রান্সপারেন্সি, শ্যাডোর কালার চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। বিভিন্ন রকম, এই যে লিফট দিলে পিছনে হালকা একটু শ্যাডো, ইন্টেন্সিটি বাড়ালে দেখুন শ্যাডো এই যে বোঝা যাচ্ছে। স্লাইস, বিভিন্ন রকমের এফেক্ট রয়েছে, এগুলো আমরা ডিজাইন করতে করতে পরে দেখতে পাবো, ঠিক আছে। আর নানে ক্লিক করে দিলে আর কোনো এফেক্ট থাকবে না। এখানে কি করে যাচ্ছি, এই যে টেক্সটে ক্লিক করছি, এফেক্টে ক্লিক করছি, বাদিকে দেখুন এই যে এফেক্ট প্যানেল ওপেন হয়ে যাচ্ছে। ওকে ওকে, নেক্সট এফেক্ট হয়ে গেল। এবার হচ্ছে অ্যানিমেটে ক্লিক করলে দেখুন বাদিকে কিছু অ্যানিমেশন আমাদের চলে আসছে, সেগুলো একটু নিজেরা এক্সপ্লোর করবেন, বুঝতে পেরে যাবেন। আমরা মোশন ডিজাইনের যখন ক্লাস করব তখন এগুলো আমরা এক্সপ্লোর করে নেব বা শিখে নেব, ঠিক আছে। আপাতত নিজেরা একটুখানি এই টেক্সটে ক্লিক করে অ্যানিমেটে ক্লিক করে বিভিন্ন অ্যানিমেশন গুলো একটুখানি ট্রাই করুন, দেখুন কোনটায় ক্লিক কি অ্যানিমেশন হচ্ছে, কোনটায় ক্লিক করলে কোন অ্যানিমেশন হচ্ছে, এগুলো একটু নিজেরা এক্সপ্লোর করুন, ঠিক আছে। দেখুন বিভিন্ন রকমের টেক্সট অ্যানিমেশন রয়েছে। ওকে, কোথা থেকে পাচ্ছি, এই যে টেক্সট বক্সে ক্লিক করছি, ক্লিক করার পরে অ্যানিমেটে ক্লিক করছি, করলেই বাদিকে আমার অ্যানিমেটের প্যানেল ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার আসছি কি, আচ্ছা একটু আগে জিজ্ঞেস করে নি। আচ্ছা এবার আসছি পজিশন। যদি ক্লিক করি, ক্লিক করার পরে যদি পজিশনে ক্লিক করি, পজিশনে ক্লিক করলে আমার এখানে ওপরের এগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে, আমি এটা পরে দেখাচ্ছি কেন ইনঅ্যাক্টিভ রয়েছে। আপাতত নিচের এগুলো দেখাই, এগুলো কি কাজ। আমি একটা ফ্রেশ পেজ নিয়ে নিই, প্লাসে ক্লিক করে কালারটা আপাতত চেঞ্জ করি, টেক্সট বক্সটাকে আমি এখানে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। এবার ক্লিক করি, পজিশনে যাই, এগুলো আমি পরে দেখাচ্ছি। দেখুন টপে ক্লিক করলে দেখুন পেজের টপে চলে যাচ্ছে, লেফটে ক্লিক করলে দেখুন পেজের লেফটে চলে যাচ্ছে, সেন্টার, মিডল, বটম, রাইট, যেখানে ক্লিক করছি আমি পেজের সেখানে চলে যাচ্ছে। সেই পজিশন নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত টুল গুলো চিনে রাখি কোন টুলের মাধ্যমে কি হচ্ছে, ঠিক আছে। সো পজিশনের কি কাজ, আমাদের অ্যালাইন টু পেজ, মানে পেজে কোথায় তুমি এটাকে পাঠাতে চাও, তোমার এই পেজের যে 4টে দেয়াল রয়েছে, এই 4টে দেয়ালের তুমি কোথায় পাঠাতে চাও, লেফটে, টপে, সেন্টারে, মিডিলে, বটমে নাকি রাইটে, কোথায় পাঠাতে চাও সেটা, এটা হচ্ছে অ্যালাইন টু পেজ, আমাকে সিলেক্ট করে দেবে। এইবার মনে করো আমি একটা শেপ আনি, এখান থেকে শেপ সার্চ করি, একটা শেপ নিয়ে আসি। আমার এই শেপটা এখন কোথায় রয়েছে, টেক্সটার কালার একটু চেঞ্জ করে দিই। আমার এই শেপটা এখন কোথায় রয়েছে, টেক্সটের পিছনে, ঠিক আছে। আমার এই শেপটা এখন টেক্সটের পিছনে রয়েছে, আমি চাইছি কি আমার এই শেপটাকে টেক্সটের উপরে নিয়ে আসতে। আমি ক্লিক করলাম, আচ্ছা আরেকটা ভালো জিনিস বেরিয়েছে দেখিয়ে দিই। এখানে দেখুন আমার পজিশন চলে গিয়েছে, পজিশন আমার চলে গিয়েছে, আমি খুঁজে পাচ্ছি না, কি করে পাবো। আমি এই যে 3 ডট একটা তৈরি হয়েছে, মানে কি আমার এই প্যানেলটা, বাদিকের প্যানেলটা এক্সপ্যান্ড হয়েছে বলে এখানে যা যা কিছু ছিল সেটা ধরেনি, আর ধরেনি বলেই 3 ডটের মধ্যে চলে গিয়েছে। দেখুন আমি এই প্যানেলটা যেই এক্সপ্যান্ড করব এখানে 3 ডট চলে আসবে, আবার আমি প্যানেলটাকে ক্লোজ করে দেবো, দেখুন 3 ডটটা গায়েব হয়ে যাবে, পুরো প্যানেল, পুরো টুলবারটা দেখা যাচ্ছে। কেন ওখানে 3 ডটটা তৈরি হচ্ছে, যেই আমার এই প্যানেলটা ওপেন হচ্ছে আমার এই টুলবারটা যাচ্ছে ছোট হয়ে, যেহেতু টুলবারটা ছোট হয়ে যাচ্ছে সেই কারণে কি হচ্ছে, বাকি অপশনগুলো এই টুলবারে ধরছে না বলেই এই 3 ডটে চলে যাচ্ছে। এবার আমি 3 ডটে ক্লিক করে দেখুন বাদ বাকি যেগুলো গায়েব হয়ে গিয়েছিল সেগুলো চলে এসছে, এই দেখুন পজিশন। এবার আমি পজিশনে ক্লিক করি, এইবার দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এই দুটো এখন ইনঅ্যাক্টিভ আছে। কেন ইনঅ্যাক্টিভ আছে আমি বলছি। আমি যদি এবার ফরওয়ার্ডে ক্লিক করি, দেখুন ফরওয়ার্ডে চলে এলো। এবার দেখুন
যেই সামনে চলে এলো ব্যাকওয়ার্ড গুলো অ্যাক্টিভ হয়ে গেল, আবার ব্যাকওয়ার্ডে ক্লিক করবো, দেখুন ব্যাকওয়ার্ডে চলে গেল। ওকে, সো এইটাই হচ্ছে পজিশনের কাজ। ফরওয়ার্ডে ক্লিক করলে সামনে আসবে, ব্যাকওয়ার্ডে ক্লিক করলে পিছনে যাবে। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে এই টু ফ্রন্ট আর টু ব্যাকের কি কাজ, এটা আমি বুঝিয়ে দিই। মনে করুন এখানে একটা শেপ নেই, আরো শেপ রয়েছে, আলাদা আলাদা কালার দিয়ে দিই। পজিশনে গিয়ে আপাতত আমি ব্যাকওয়ার্ডে পাঠাই। মনে করুন একটা শেপ নেই, প্রচুর শেপ রয়েছে বা অন্য আরো যাবতীয় জিনিস রয়েছে। ভালো করে বুঝুন জিনিসটা। আমি শেপে ক্লিক করি, ক্লিক করে পজিশনে যাই। পজিশনে গিয়ে আমি যে ফরওয়ার্ডে ক্লিক করব, এক স্টেপ করে সামনে আসবে। এই দেখুন ফরওয়ার্ডে ক্লিক করলাম, ব্লু শেপের সামনে আসলো। আবার ফরওয়ার্ডে ক্লিক করলাম, রেড শেপের সামনে আসলো। আবার ফরওয়ার্ডে ক্লিক করলাম, টেক্সটের সামনে আসলো। মানে কি, এক স্টেপ করে সামনে সামনে চলে আসছে। কোনটায় ক্লিক করলে? ফরওয়ার্ডে। আবার ব্যাকওয়ার্ডে ক্লিক করি, ব্যাকওয়ার্ডে একবার ক্লিক করলাম, টেক্সটের পিছনে গেল, মানে এক লেয়ার পিছনে গেল। আবার ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, আর এক লেয়ার পিছনে গেল। আবার ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম, আর এক লেয়ার পিছনে গেল। দিয়ে সবার পিছনে যেই চলে গেল, ব্যাকওয়ার্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল। এইবার আসছি টু ফ্রন্ট আর টু ব্যাকের কাজ। যেই টু ফ্রন্টে ক্লিক করব, এক লাফে সামনে চলে এলো সবার সামনে। দেখুন টু ফ্রন্ট এবার ইনঅ্যাক্টিভ। এবার যেই টু ব্যাকে ক্লিক করব, এক লাফে পিছনে চলে গেল। তার মানে কি, ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের কাজ হচ্ছে এক স্টেপ করে সামনে আসবে, পিছনে যাবে। আর টু ফ্রন্ট আর টু ব্যাকের কাজ হচ্ছে একেবারে পিছনে যাবে, একেবারে সামনে আসবে। এটাই হচ্ছে মেইন পজিশনের কাজ। পজিশনের মধ্যে আমরা দুটো জায়গা পেয়েছি, একটা হচ্ছে পেজের মধ্যে কোথায় আমি পাঠাতে চাইছি, ঠিক আছে, আর একটা কি, এই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। এটা হচ্ছে পজিশনের কাজ। মাথায় ঢুকছে? আমি কমাবো, কর্নারটা তত শার্প হচ্ছে। ওকে, এটা হচ্ছে কর্নার রাউন্ডিং এর কাজ। তারপর আমি এটা রাউন্ড কর্নার দিয়ে দিলাম। ওকে, নেক্সট, এই যে ট্রান্সপারেন্সি, এটা নিশ্চয়ই আর বোঝাতে হবে না। ট্রান্সপারেন্সি কমবে বাড়বে এটা দিয়ে সব এক। অ্যানিমেট, এটা একটু এক্সপ্লোর করবেন, কি কি অ্যানিমেশন রয়েছে একটু চেক করবেন। ওকে, আমি আপাতত কোনো অ্যানিমেশন দিচ্ছি, সরি। দেন এই যে পজিশন, একই জিনিস। এই যে অ্যারেঞ্জ লেয়ার, একটু আগে যা বুঝিয়েছি পজিশন নিয়ে সেম জিনিস। এই যে পজিশনে গিয়ে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, টু ফ্রন্ট টু ব্যাক, আর এই যে অ্যালাইন টু পেজ, টপ লেফট সেন্টার মিডল সব এক, ঠিক আছে। সো পজিশনটা সব জায়গাতেই এক। আচ্ছা, আর এই যে কপি স্টাইল পেজ স্টাইল, এখানেও সেম ভাবেই কাজ করবে। আমি সমস্ত সেটিংস অফ করে দিই, যা যা করেছি সব হাটিয়ে দিই, সরি এটা নয়, যা যা করেছি সব হাটিয়ে দিই। এই ইমেজটাই ক্লিক করলাম, কপি স্টাইলে ক্লিক করলাম, পেজ স্টাইল করলাম, দেখুন সেম হয়ে গেল, এক ক্লিকে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এই কপি স্টাইল পেজ স্টাইল একই। তো আমি ইমেজের টুলবার আমার কমপ্লিট হয়ে গিয়েছে। ওকে, ইমেজ টুল। নেক্সট নেক্সট কোথায় গেল? এইটা, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করি। এটা কি? এটা তো আমাদের গ্রাফিক্স। এই যে এলিমেন্টসে গিয়ে গ্রাফিক্স এর মধ্যে থেকে যে সমস্ত জিনিস পাই, সার্চ করলে এই যে ম্যান লিখে সার্চ করে আমরা ম্যানের একটা গ্রাফিক্স পেয়েছিলাম, এই যে, ঠিক আছে, এটাই নিয়ে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা গ্রাফিক্স নিয়ে নিয়েছিলাম, ইমেজ নয়। এইটা, হ্যাঁ এটা নেই, এটা বাদ দিই। এবার দেখুন আমার এখানে টুলবারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, আবার এই যে এডিটে দেবো, এডিট আমি স্কিপ করছি, এখনই দেখাবো না, পরে দেখাবো। দেন এই যে ক্রপ, একই জিনিস। এইখানে দেখুন এই ইমেজটায় ক্লিক করলে আপনি ডিরেক্ট ক্রপ করতে পারবেন। এটা দেখুন ডিরেক্ট ক্রপ করতে পারবেন আপনি, এই ক্যাপসুলটা ধরে যদি নাড়াচাড়া করেন, আপনি ইমেজটাকে ডিরেক্ট ক্রপ করতে পারবেন। বাট এটাকে করতে পারবেন না, কারণ এটা একটা, এই গ্রাফিক্সে কিছু কিছু গ্রাফিক্সের মধ্যে কি থাকে, কিছু কিছু ইলাস্ট্রেটিভ এলিমেন্টের মধ্যে এই ক্যাপসুলটা দেখুন নেই। এটা দেখুন আছে, এই যে একটা, এই একটা, এই একটা, এই একটা, এটা দেখুন নেই। তাহলে এটাকে কি করে ক্রপ করবেন? এই যে ক্রপ টুলের মাধ্যমে ক্লিক করবেন, ক্রপ টুলে এই নিচ থেকে একটুখানি ক্রপ করে দিন, দিয়ে এবার ডানে ক্লিক করুন অথবা বাইরে ক্লিক করুন, দেখুন ক্রপ হয়ে গিয়েছে। ওকে, এই যে ফ্লিপ, ফ্লিপ হরাইজন্টাল একই জিনিস, স্ট্রোক একই জিনিস, স্ট্রোক কালার
একই জিনিস, কর্নার রাউন্ডিং সব একই জিনিস, ট্রান্সপারেন্সি সব আমরা শিখে এসেছি, সব আমরা দেখে এসেছি। ট্রান্সপারেন্সি, অ্যানিমেটে আর যাচ্ছি না, পজিশন সব এক, কপি স্টাইল পেস্ট স্টাইল, যে কপি স্টাইল করে পেস্ট স্টাইল করে দিলাম, স্টাইল পেস্ট হয়ে গেল, সব এক, ইমেজের আর এই গ্রাফিক্সের সব এক মোটামুটি। ওকে, ব্যাস আমাদের সমস্ত টুল বার কমপ্লিট হয়ে গিয়েছে। কোন কোন টুল বার দেখলাম? ব্যাকগ্রাউন্ডের টুল বার, ইমেজের টুল বার, ইলাস্ট্রেটিভ এলিমেন্টের টুল বার আর টেক্সটের টুল বার। ওকে, সেই সমস্ত টুল বার গুলোকে চিনে রাখা আমাদের ভীষণভাবে জরুরি। তা না হলে কোন টুলের মাধ্যমে কি কাজ হচ্ছে আমি যখন পরে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো তখন আপনারা সেই ধোঁয়াশার মধ্যে চলে যাবেন, সমুদ্রে গিয়ে পড়ে যাবেন। সেই কারণে আমি সময় নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাদের এই পুরো ক্যানভার মধ্যে টুলগুলো আপনাদের চিনিয়ে দিলাম, যাতে আপনাদের শেখাটা প্রপারলি হয়, শেখাটা সম্পূর্ণ হয়। ওকে, আচ্ছা আরেকটুখানি ছোট্ট জিনিস বাকি রয়েছে, সেটা একটু দেখিয়ে দিই। যে কোনো কম্পোনেন্টে ক্লিক করবেন, সেটা ইমেজ হোক, সেটা ইলাস্ট্রেটিভ এলিমেন্ট হোক, সেটা কোনো টেক্সট হোক, যে কোনো কম্পোনেন্টে যখনই ক্লিক করবেন ছোট্ট একটা বার এখানে চলে আসবে। দেখুন, যেই ক্লিক করবে একটা ছোট্ট বার চলে আসবে। সেই বারের কি কাজ? এখানে কমেন্ট আমি বলছি না, এখন মাথার উপর দিয়ে যাবে। নেক্সট হচ্ছে লক, এই যে লক করে দিলাম, দেখুন এটাকে আমি আর নাড়াতে পারবো না, বাট এটা নাড়াতে পারবো। আবার যদি এটা ক্লিক করে যে লক করে দিই, এটা আমি নাড়াতে পারবো না। আবার ক্লিক করে লকটাকে দুবার ক্লিক করবো, আনলক হয়ে যাবে, ব্যাস। ঠিক আছে, আরেকবার ক্লিক করি, এটা হচ্ছে ডুপ্লিকেট, এই যে ক্লিক করলাম দেখুন ডুপ্লিকেট হয়ে গেল, ক্লিক করলাম ডুপ্লিকেট হয়ে গেল। আবার কি, এটাকে যদি ডিলিট করতে চাই ক্লিক করব, এই যে ডিলিট হয়ে গেল, ক্লিক করব ডিলিট, ক্লিক করব ডিলিট। ওকে, নেক্সট আরেকটা বাকি রয়েছে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করলে প্রচুর অপশন আসবে, এগুলো একটু জাস্ট আমরা এক্সপ্লোর করলেই বুঝে যাব। ঠিক আছে, এগুলো নিয়ে আর বেশি আমি ঘাটছি না। এখানে ওই সেম অপশন, এই যে ডিলিট, ডুপ্লিকেট, কপি পেস্ট, এই হ্যান ত্যান অনেক কিছু। অ্যালাইন টু পেজ, এই অ্যালাইন টু পেজ কোনটা? তো এতক্ষণ পজিশনের মধ্যে যা যা দেখেছিলাম, এই যে লেফট, সেন্টার, রাইট, টপ, মিডল, পজিশনের মধ্যে জিনিসপত্রগুলো এখানে রয়েছে। ঠিক আছে, সো এগুলো নিয়ে আর আমি বেশি ঘাটছি না, তাহলে এবার মাথা যন্ত্রণা করবে। সেগুলো একটু এক্সপ্লোর করবেন, বুঝে যাবেন। ওকে, সো আজকের ক্লাস আমাদের এখানেই